ওকে, তাহলে যেটা বলতেছিলাম আমরা আজকে এই ডিজাইনটা যেটা দেখতে পাচ্ছেন এটা করব। খেয়াল রাখবেন যে নিচে যেটা আছে এটা কিন্তু জাস্ট এমনিতেই মকআপ, হ্যাঁ নিচেরটা না, শুধুমাত্র এই যে এইটুকু জি এখান থেকে এই পর্যন্ত। ওকে, এই তো এখান থেকে এই পর্যন্ত যে ডিজাইনটুকু দেখতে পাচ্ছেন এটা আমরা করব আজকে। তো এখানে খেয়াল করেন, এখানে বেশ কিছু ব্যাপার আছে গুরুত্বপূর্ণ। প্রথমে এই আপনারা যখন যে কোনো মানে ফাইলকে, হ্যাঁ পিএসডি ফাইল বা যে কোনো কোনো কিছুকে আপনারা ডিজাইনে রূপান্তরিত করবেন, তখন আপনাদের মানে সেকশন ওয়াইজ ভাগ করে নেওয়া লাগবে, তাহলে দেখবেন ডিজাইনটা অনেক সহজ হয়ে যাবে। তো ফার্স্টে খেয়াল করেন পুরোটাই বডিতে থাকবে, তাতে কোনো সন্দেহ নাই। এরপরে এইখানে প্রথম সেকশনটা এটা কি, এটা হেডার তাই না? প্রথম সেকশনটা হচ্ছে হেডার। হেডার। ওকে, জি ভাই। হেডার এরপরে হেডারের মধ্যে আবার কি আছে এখানে দেখেন তো, ন্যাভিগেশন আছে তাই না? নেভিগেশন। nav আছে। এখানে কোনো লোগো নাই, যদিও আমরা চাইলে এখানে লোগো অ্যাড করতে পারতাম এই জায়গাতে, লোগো নাই সুতরাং দরকার নেই। আর এই যে পাতা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ, হ্যাঁ ওটা নিয়েও চিন্তা নেই। এরপরে পুরো যে অংশটা আছে এটা হচ্ছে মেইন। এই মেইনের মধ্যে একটা সেকশন আছে, দেখেন ইন্ট্রোডাকশন একটা সেকশন আছে এখানে। এরপরে এগুলা কিন্তু ইমেজ, হ্যাঁ এগুলা কিন্তু ইমেজ, এখানে যেগুলো রাখা আছে এগুলো হচ্ছে ইমেজ। বা এই যে ঢেউ ঢেউ দেখতে পাচ্ছেন এটাও একটা ইমেজ, এটা যদিও অন্যভাবে করা যায়। এখানে এটা যেটা আছে সেটা হচ্ছে ইমেজ। এরপর একটা সেকশন আছে নিচে যেখানে কিছু ফিচার বলা আছে, বর্ণনা করা আছে। তাহলে পুরো ডিজাইনটাকে যদি আমরা ভাগ করি, দেখেন এখানে কি কি অংশ থাকে। পুরো ডিজাইনটাকে যদি আমরা ভাগ করি, এই ফার্স্টে হচ্ছে কি হেডার তাই না, প্রথম অংশটুকু। হেডারের মধ্যে ন্যাব আছে শুধু, আর কিছু নয়। মিউট করেন একটু সবাই। দ্বিতীয়টা হচ্ছে মেইন। মেইনের মধ্যে আবার দুইটা পার্ট, একটা হচ্ছে ইন্ট্রোডাকশন সেকশন, দ্বিতীয়টা হচ্ছে কন্টেন্ট সেকশন, এখানে ফিচার সেকশন। এবং এছাড়া কিছু ইমেজ আছে এখানে, একটা ইমেজ সেকশন আমরা অ্যাড করে দিতে পারি, এখানে ছবি থাকবে যেখানে, ঠিক আছে। এবং এই ইমেজের নিচে দেখেন একটা ব্যাকগ্রাউন্ড আছে, যে ব্যাকগ্রাউন্ডটা এখানে ঢেউয়ের মতো। ওকে, তাহলে এখানে টোটাল কয়টা সেকশন? দুইটা, হেডার এবং মেইন। হেডারের মধ্যে ন্যাব আছে আর কিছু নাই। তারপরে মেইনের মধ্যে আছে ইন্ট্রোডাকশন সেকশন, ইমেজ সেকশন, এবং ফাইনালি আছে একটা ফিচার সেকশন। আমি এগুলো নামটা ইচ্ছা মতো দিলাম, হ্যাঁ যেগুলো আমরা আইডি দিয়ে ইউজ করবো। নামগুলো ম্যান্ডেটরি না, আপনারা ইচ্ছা মতো নাম দিতে পারবেন, কোনো প্রবলেম নেই। বুঝতে পারছেন? জি ভাই। তাহলে এখন আমরা কাজ শুরু করি। সকালের ব্যাচে আমরা অনেকখানি কমপ্লিট করে ফেলছিলাম, তো আমরা আপনাদের এখানে আবার জিরো থেকে শুরু করি। এটার নাম দেই আমরা ev.html, ইভিনিং ব্যাচের জন্য ইভি, এবং লাইভে চলে যাই। ওকে, এখানে হ্যাঁ, তো এখানে আমরা প্লেস হোল্ডারগুলো অ্যাড করে ফেলি। এই কন্টেন্টের নাম হচ্ছে এখানে দেখেন সামথিং রিলেটেড টু স্মুথিজ অর মানে জুস এর কিছু একটা হবে, খাবার তাই না? আমরা ওরকমই কিছু একটা দিই, জুইসেস আর স্মুথি জুইসেস, আচ্ছা বানান মেবি ঠিক নাই, স্মুথি জুইসেস নাম দিলাম টাইটেল। আর এখানে যে মেটা ভিউপোর্ট এগুলো আছে, এগুলা সরাই ফেললাম, আপাতত দরকার নাই। তো ঠিক আছে, তাহলে আমরা এইচটিএমএল সেকশনটা লিখে ফেলি। কারো কোনো প্রবলেম হলে আমাকে সঙ্গে সঙ্গে জানাবেন, কোনো পার্ট কেউ যদি বুঝতে না পারেন সঙ্গে সঙ্গে জানাবেন। আমরা শুরু করে দিলাম। তো ভেরি ফার্স্ট আমাদের এখানে যেটা থাকবে সেটা হচ্ছে বডির মধ্যে হেডার তাই না? হেডার, হেডার এই প্রথম পার্ট হেডার। হেডারের মধ্যে কি আছে? ন্যাভিগেশন আছে তাই না? হেডারের মধ্যে ন্যাভিগেশন আছে। ওকে, আর নিচে কি আছে? নিচে আমাদের আছে মেইন। মেইন পার্টের মধ্যে আবার কি আছে? সেকশন আছে কয়েকটা, তিনটা সেকশন তাই না? সেকশন আছে কয়টা? তিনটা সেকশন নিয়ে নিলাম আমি। আচ্ছা, এগুলো পরে আইডি দিয়ে চেঞ্জ করে ফেলবো। এরপর আমাদের এই তো মোটামুটি মেইন প্লেস হোল্ডার, যে হেডারের মধ্যে ন্যাভ থাকবে, ন্যাভের মধ্যে মেনু আইটেমগুলো থাকবে,
এরপরে মেইনের মধ্যে তিনটা সেকশন মেনু আছে, তাই না? এটার মধ্যে যদি আমাদের এখানে লোগো থাকতো তাহলে কিন্তু আমরা এখানে ডিভ অ্যাড করে একটা লোগো অ্যাড করে দিতাম। আচ্ছা আমরা লোগোটা Div. কারণ বেশিরভাগ সাইটে লোগো থাকবে, লোগোটা অ্যাড করতে হবে। আমরা এখানে একটা সিম্পল লোগো অ্যাড করে দিব, ওকে? বা আমরা সিম্পল লিখে দিব আমরা যে যেটা আছে এখানে স্মুথি, এস এম ডব্লিউ টি এইচ ওয়াই, স্মুথি, এটাই ধরেন আমরা কোম্পানির নাম দিয়ে দিলাম, লোগো আকারে অ্যাড করে দিলাম ওখানে, ওকে? আচ্ছা, তো সহজ হয়ে গেল। এখন আমাদের মেনুর মধ্যে যে আইটেমগুলো অ্যাড করতে হবে, স্মুথিস, ফুড অ্যাজ মেডিসিন, আওয়ার স্টোরি, ব্লগ, এই জিনিসগুলো এখানে অ্যাড করব। তো খেয়াল রাখেন এখানে একটা ছোট্ট বিষয় শেখার আছে। আমি আরেকটা ফাইলে গিয়ে লিখি এটা test.html, এখানে আমরা ব্যাপারটা শিখব। সেটা হচ্ছে লিস্ট। আপনাদের কি লিস্ট সম্পর্কে বলা হয়েছে? লিস্ট কি বলা হয়েছিল? লিস্ট, ইউআরএল, ইউএল, অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট। হ্যাঁ হ্যাঁ, আনঅর্ডারড লিস্ট, Order list বলা হয়েছে তাই না? unordered list. ওকে, তারপর আমি একবার বলে দিই লিস্ট আইটেম। এখানে আমি কয়েকটা আইটেম অ্যাড করি, যারা জানেন না একেবারে হয়তো নতুন আছেন। 1 2, ওকে। তো অর্ডারড লিস্ট আর আনঅর্ডারড লিস্ট কি? অর্ডার লিস্ট নিচে নিচে থাকে, আনঅর্ডার লিস্ট আপনার পাশাপাশি থাকে। ওপস, এটা কি হলো? ওকে, টেস্ট নাম দিছি না, টেস্ট। ওকে, খেয়াল করেন পাশাপাশি কোনোটাই থাকে না অ্যাকচুয়ালি। আনঅর্ডারড লিস্টে এরকম 1 2 3 না আসে, ডট আকারে থাকবে, বা আপনি চাইলে স্কয়ার সেট করে দিতে পারবেন, হ্যাঁ, আনঅর্ডারড লিস্ট। আর অর্ডারড লিস্টে যেটা হবে সেটা হচ্ছে আপনি সিম্পলি এখানে যদি ওএল লিখেন, আচ্ছা আমি একটা নতুন লিস্ট তৈরি করি যেটাতে আমরা ওএল দিব। ওএল দিলে কি হয় দেখেন, অর্ডার লিস্ট, অর্ডার লিস্ট এখানে 1 2 এভাবে আছে। বুঝতে পারছেন ব্যাপারটা? ডিফারেন্টটা এইটুকু, একটা ডট ডট আকারে থাকবে বা স্কয়ার আকারে থাকবে, অথবা আপনি যে কোনো কিছু এখানে অ্যাড করে দিতে পারবেন যেটা ইচ্ছা, ছবি। আর দ্বিতীয়ত হচ্ছে এই 1 2 3 বা এ বি সি এভাবে অ্যাড করতে পারবেন। তো এটা নিয়ে যেহেতু বলছি বিস্তারিত আর গেলাম না, আমরা মেনুটা ঠিক এইভাবে অ্যাড করব এখানে, হ্যাঁ। আমরা যেখানে এই ন্যাভিগেশনের মধ্যে যে মেনুটা দেখতে পাচ্ছেন আপনারা এখানে, এই মেনুটা আমরা ওইভাবে অ্যাড করব, ওকে। এই দেখেন স্মুথিস, ফুড অ্যাজ মেডিসিন, আওয়ার স্টোরি, ব্লগ, শপ, শপ, এই পাঁচটা আইটেম অ্যাড করে ফেলি আমরা দ্রুত। ULLI, আমি শর্টকাট ইউজ করতেছি তাড়াতাড়ি লেখার জন্য। আচ্ছা, প্রথমটা হচ্ছে স্মুথিস, স্মুথিস। দ্বিতীয়টা হচ্ছে ফুড অ্যাজ মেডিসিন, ফুড অ্যাজ মেডিসিন। তৃতীয়টা হচ্ছে কি, আওয়ার স্টোরি, আওয়ার স্টোরি। চতুর্থটা ব্লগ। খেয়াল করলে দেখবেন আপনাদের এখানে কিন্তু সবকিছু ক্যাপিটাল লেটার আছে, তাই না? কিন্তু আমরা স্মল লেটার ক্যাপিটাল লেটার মিক্স করে লিখতেছি। তো পরবর্তীতে আমরা এটা চাইলে ঠিক করতে পারবো না? জি ভাই, কিভাবে ঠিক করব? আপার কেস কি আপার কেস? মানে স্যার ওই যে টেক্সট লাইনে এসে আপার কেস দিতে হবে স্যার। না, টেক্সট লাইন না, ওটা হচ্ছে টেক্সট ট্রান্সফরমেশন। হ্যাঁ, টেক্সট জি স্যার, জি স্যার। ওকে, তাহলে হেডার হয়ে গেল, আমাদের লোগোটা আমরা অ্যাড করে ফেলছি। এখন যেটা করতে হবে আমাদেরকে সেটা হচ্ছে কি সেকশনগুলো অ্যাড করতে হবে। তো ফার্স্ট সেকশনে কি কি আছে? একটা H1 আছে, তাই না? এই যে বড় অক্ষর দেখতে পাচ্ছেন, H1। মনে রাখবেন প্রত্যেকটা ওয়েব পেজে, ইন জেনারেল প্রত্যেকটা ওয়েব পেজে একটা করে H1 থাকবে বড়, হ্যাঁ। জি। তো এখানে H1টা লিখে ফেলি, মিট ইওর নিউ হেলদি স্টার্ট। এই বুঝতে পারতেছেন তো সবাই? জি ভাইয়া, জি জি মিট ইওর নিউ হেলদি স্টার্ট, ওকে ওকে। আচ্ছা, পরেরটা এরকম করে লিখতে গেলে সময় লাগবে, আমি ওভাবে না লিখে জাস্ট লরেম ডামি টেক্সট অ্যাড করে দিলাম 15টা ওয়ার্ড, ওপস, লরেম 15, ওকে অ্যাড করে ফেললাম, হ্যাঁ। জাস্ট ডামি টেক্সট অ্যাড করলাম কিছু। এরপরে ফার্স্ট সেকশন হয়ে গেছে। ফার্স্ট সেকশনে একটা আইডি দিয়ে দিই আমরা, যাতে পরবর্তীতে আমরা এটাকে সহজে ইউজ করতে পারি। এটার নাম কি দিব আমরা? ইন্ট্রো দিয়ে দিলাম, সরি, ইন্ট্রো, ইন্ট্রো সেকশন আইডি দিলাম ইন্ট্রো, মনে রাখবেন। দ্বিতীয় সেকশনটা কিসের হবে বলতে পারবেন? দ্বিতীয় সেকশনটা কিসের? স্যার গেট ইমেজের। ইমেজগুলোর জন্য। ইমেজগুলোর জন্য আমি ইমেজগুলো যেহেতু সিএসএস দিয়ে না করে সামনে রাখতেছি, এই জন্য এটাকে এখানে জাস্ট
আমরা সিএসএস দিয়ে করলে ব্যাকগ্রাউন্ড আকারে ইউজ করতাম, তো এখানে উপরেই রাখি, সমস্যা নেই। আইডি ইকুয়াল, এটা ধরেন দিলাম হচ্ছে জুস ইমেজেস। আচ্ছা, এখানে আমরা দুইটা ছবি অ্যাড করব এবং ছবিগুলোকে প্লেস করব। এরপরে 3 নাম্বার যে পার্টটা হবে, ছবি আমরা পরে অ্যাড করব, সমস্যা নাই। 3 নাম্বার যেটা হবে সেটা হচ্ছে এই তো এই সেকশনগুলো, তাই না? এই সেকশনগুলো 1 2 3, তাই না? প্রত্যেকটা একটা করে ব্লক। তো সেকশন, এটা একটা আইডি দিয়ে দিই আমরা, এটার আইডি দিলাম, ধরেন আমরা নাম দিলাম ফিচার্স, হ্যাঁ, ফিচার্স নাম দিলাম। তো এখানে এখন কি করতে হবে, ফার্স্টে এই প্রত্যেকটা একটা করে ব্লক, আমরা একটা ব্লক লিখে ফেলি, তারপরে পরের ব্লকগুলো কপি করে ফেলবো। প্রথম ধরেন প্রথমটা দিব আমরা, প্রথম ব্লকটা লিখে ফেলি। প্রথম ব্লকের মধ্যে কি আছে, ফার্স্টে এই যে 1 লেখা, তাই না, নাম্বার 1। তো আমরা এটা যেহেতু ব্লক লেভেল, মানে এর মধ্যে ব্লক লেভেল, এই ডিভের মধ্যে প্রথমটা 1 আছে, এটা আমরা ফার্স্টে ডিভ নাম্বার 1 লিখলাম। এগুলোতে আমরা আইডি ক্লাস অ্যাসাইন করতেছি একটু পরে। এরপর টাইটেল আছে, তাই না, গেট স্টার্টেড, তাহলে আমরা ডিভ টাইটেল অ্যাড করে ফেললাম। ওকে, আচ্ছা, ক্লাসের ব্যাপারটা হলো কি, ক্লাস আমরা দিচ্ছি কারণ এরকম আরো কিছু ডিভ থাকবে যেগুলোতে আমাদের এগুলো অ্যাড করতে হবে অ্যাকচুয়ালি, তো প্রত্যেকটাতে ক্লাস অ্যাড করে ফেলি, আগেই করলাম। এটা হচ্ছে নাম্বার টাইটেল, এবং প্রথমটা হচ্ছে ফিচার ব্লক, ফিচার ফিচার দিলাম, হ্যাঁ, ফিচার নাম দিলাম। আগেরটা ছিল ফিচার্স, এটা হলো ফিচার, একটা ফিচার। ওকে, টাইটেলের মধ্যে কি প্রথমটা আছে, গেট স্টার্টেড, ওকে, তারপরে একটা প্যারাগ্রাফ আছে, ছোট্ট একটা প্যারাগ্রাফ আছে, তাই না? তাহলে লাস্টে এটা আমরা পি দিয়ে লিখে ফেলি, প্যারাগ্রাফ লরেম 10, একটা ডামি টেক্সট নিলাম। তাহলে খেয়াল করেন এখানে কি করলাম, এই ফিচার্স এর মধ্যে কিন্তু 3টা ফিচার আছে আমাদের ডিজাইনে, তাই না? 1টা 2টা 3টা আছে, আমরা একটা লিখলাম, আর বাকিগুলো কি হবে, বাকিগুলো আমরা কপি করে ফেলতে পারবো না, এভাবে জাস্ট কপি করে 3টা রেপ্লিকেট করলাম। দেখেন কোডের সংখ্যা কিন্তু বাড়তেছে, কিন্তু আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ বা খুব বেশি ডিফিকাল্ট কিছু না কিন্তু, তাই না? প্রথমটা 1 নাম্বার, দ্বিতীয়টা 2 নাম্বার, তৃতীয়টা 3 নাম্বার, আর ভিতরের কন্টেন্টগুলো আমরা পরে এডিট করি। ওকে, হয়ে গেল আমাদের HTML লেখা মোটামুটি শেষ, শুধু ইমেজ অ্যাড করা বাকি আছে। আচ্ছা, ইমেজটা আমরা অ্যাড করে ফেলি। যদি এই ইমেজ আমার কাছে স্পেসিফিক ভাবে এটাই নাই, একটা ইমেজ আমি ডাউনলোড করছিলাম ফার্স্টে, কিন্তু এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা নাই। তো এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারলে খুব ভালো হইতো, কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গেলে আবার কিছু সময়ের প্রয়োজন, তাই না? তো সেই সময়টা আমরা এখানে না দিয়ে আমরা রাখলাম এটা। আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন? না ভাইয়া পারেন না, তাই না? আচ্ছা, এটা কিন্তু ওয়েব ডেভেলপমেন্ট শিখতে গেলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার প্রয়োজন নাই, সুতরাং এটা না জানলে কিচ্ছু ক্ষতি হবে না। আপনারা যদি কেউ গ্রাফিক ডিজাইন করেন বা ফটোশপে কাজ করেন, সেক্ষেত্রে হয়তো এটা জানার প্রয়োজন যে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়, এছাড়া কিন্তু এটা জানার কোনো প্রয়োজন নাই। তো আমি যদি সময় পাই ওটা খুব তাড়াতাড়ি রিমুভ করে দিচ্ছি, না হলে নাই। ওকে, তাইলে আমরা আমাদের ফাইলটা রিলোড করে দেখি একবার। দেখেন আমাদের সবগুলো কন্টেন্ট কিন্তু অ্যাড করা হয়ে গেছে, ভালো করে দেখেন। লোগো অ্যাড করছি আমরা, লোগোর পরে কিন্তু আমরা এই যে মেনু আইটেমগুলো অ্যাড করছি, তারপরে H1 অ্যাড করলাম। H1 এর পরে আমাদের যে ডেসক্রিপশন প্যারাগ্রাফটা আছে, ছোট হয়ে গেছে একটু, এটা প্লাস এই 3টা সেকশন 1 2 3 সব অ্যাড করে ফেলছি, তাই না? এখন আমাদের ডিজাইন করার পালা। দেখেন ডিজাইন ছাড়া HTML থেকে কত একদম মানে কেমন লাগতেছে, অথচ ডিজাইন করলে কেমন হবে, ডিজাইন করলে কিন্তু এরকম সুন্দর হবে। স্যার একটা জিনিস বাদ পড়েছে স্যার, ওই যে গেট স্টার্টেড যে ক্লিক করতে হবে, ওইটা তো মনে হয় বাদ পড়ছে। গেট স্টার্টেড, ওকে 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 ওকে, এখানে সিস্টেম, এই যে এই বাটনটা, তাই না? হ্যাঁ, ভালো একটা বাটন। আচ্ছা, বাটনটা আমরা তাহলে লিখে ফেলি, যেহেতু বাদ পড়ে গেছে কি আর কারণ, এটা এখানে, তাই না? ওকে, আগে আমি প্যারাগ্রাফটা একটু বড় করি, প্যারাগ্রাফ বেশি ছোট হয়ে গেছে। লরেম 55, ওকে, প্যারাগ্রাফটা বড় করে ফেললাম, এবং এই প্যারাগ্রাফের নিচে এবার আমি একটা এ ট্যাগ অ্যাড করব। এ ট্যাগে জাস্ট এমনি হ্যাশ বসাই দিলাম, এটা হবে গেট স্টার্ট সেশন, তাই না? আরেকটা জিনিস বাদ পড়ছে এখানে, সেটা হচ্ছে শপের পাশে একটা আইকন আছে, তাই না? এই আইকনটা,
তো এই আইকনটা আমরা অনলাইন থেকে নিব। অনলাইনে গেলে আমরা যদি flaticon.com এ যাই, এটা কিন্তু আপনার খুব কাজে লাগবে। flaticon.com এ গেলে ওইরকম আইকন পাবেন। এছাড়া অনেক এরপরে আমরা দেখব কিভাবে আমরা যখন বুটস্ট্র্যাপ ইউজ করব তখন আমরা দেখব কিভাবে আমরা ফন্ট থেকে ফন্ট থেকে আইকন নিতে পারি এবং সেগুলোর কালারও চেঞ্জ করতে পারি। এখান থেকে নিলে যেটা হবে, কালার চেঞ্জ করা যাবে না। পিএনজি নিলে, এসভিজি নিলে করা যাবে, কিন্তু একটু কঠিন। তাইলে আমরা এখান থেকে জাস্ট কি করতে হবে, শপিং কার্ট লিখে সার্চ করতে হবে। SHOPPING শপিং কার্ট লিখে সার্চ করলে অনলাইনে এরকম প্রচুর আইকন পাবেন। যেগুলো যে কিং টাইপের চিহ্ন দেওয়া আছে, এগুলো কিন্তু প্রিমিয়াম, এগুলো ইউজ করতে পারবেন না। কিনতে টাকা লাগবে। আমাদের এই যে এটা হলেই হবে। এটা দিয়ে দেখতে পাচ্ছেন, ক্লিক করব, ক্লিক করে এখান থেকে পিএনজিটা ডাউনলোড করে নিব। আর পিএনজি আপনাদের যেহেতু একেবারে, আমাদের এটা অনেক ছোট, তাই না? এখানে যদি ডিজাইনটা দেখেন, এটা কিন্তু অনেক ছোট। এই কারণে আমাদের খুব বেশি বড় নিয়ে ভারী করার প্রয়োজন নাই। আমরা একেবারে ছোট যেটা আছে 24 পিক্সেল বা 16 পিক্সেল, এখান থেকে 16 পিক্সেলটা নিয়ে ডাউনলোড করে ফেলতে পারি। তাহলেই আমরা এটা ইউজ করতে পারবো। বুঝতে পারছেন? আমি ডাউনলোড করে নিছি আগেই, যার কারণে নতুন করে ডাউনলোড করলাম না। এটা আমার এই যেখানে আছে। CSS এ কি আছে ভেক্টর ফাইল অ্যাড করা যাবে ভাই? হ্যাঁ, ভেক্টর ফাইল কি অ্যাড করা যাবে? এসভিজি অ্যাড করতে পারবেন। ভেক্টর ফাইলের মধ্যে এসভিজি অ্যাড করতে পারবেন। এই দেখেন আমি এটা ডাউনলোড করে নিচ্ছি আগেই। তো এখন আমরা ওইটাকেই জাস্ট ইউজ করব। তাহলে এই যে শপের আগে একটা আইকন আছে, আইকনটা আমি বসাই দিই এখানে। আইকন আমরা বসাই দিব কিভাবে, ইমেজ ট্যাগ নিব। ইমেজ ট্যাগের মধ্যে আমার ওই অ্যাসেটস এর মধ্যে যে ফাইলটা আছে, সুপারমার্কেট পিএনজি, ওইটা এখানে বসাই দিলাম। এরপর আমরা যদি কোডে যাই, দেখতে পাবেন এখানে যে শপের আইকনটা চলে আসছে। দেখতে পাইছেন? ওকে, এটা ছোট নেবেন, তাইলে আপনার সাইজ কম হবে। এটা 1 কিলোবাইটের কম সাইজ, বাট আমার কাজ কিন্তু ঠিকই হয়ে যাচ্ছে। ওকে, তাহলে আমার মনে হয় এখন আমাদের সবগুলো আইটেম চলে আসছে না? ডাবল চেক করা যাক। মেনু নিছি, আইকন নিছি, লোগো নিছি, H1, প্যারাগ্রাফ, বাটন, প্রত্যেকটা সেকশন সব নিয়ে নিছি। শুধুমাত্র এই ইমেজটা বাকি আছে, তাই না? জি ভাইয়া। ওকে, আচ্ছা, যেটাতে ছিলাম আমরা, এগুলা বসাই ফেলছি। এখন আমরা আইকনও নিয়ে নিছি। এখন আমরা একটার পর একটা ডিজাইন করে ফেলি, নাকি? জি ভাইয়া। আচ্ছা, ছবি নিয়ে সমস্যা আছে একটা। ছবিটা আমার এখানে নাই। তো যারা জানেন তারা বলেন তো, খুব সহজে, খুব দ্রুত কি উপায়ে আমি এটাকে একেবারে তাড়াতাড়ি সিলেক্ট করে ফেলতে পারি? কুইক সিলেকশন টুল আছে। হইলো, আমি তো ম্যাজিক অন দিয়ে তাড়াতাড়ি করে ফেললাম। ম্যাজিক দিয়ে ভালো তাড়াতাড়ি হবে স্যার। কিন্তু একটু সমস্যা আছে, সেটা হচ্ছে যে এই তো এখানে প্রবলেম আছে। যারা জানেন না তাদের সমস্যা নাই, কিন্তু হ্যাঁ, এটা জানা লাগবে না, এটা কিচ্ছু না। Come on. আচ্ছা, এটা কপি হচ্ছে না কেন? এক্সপোর্টার অ্যাজ পিএনজি করতে হবে। না, এক্সপোর্ট আজ করলে তো পিএনজি তে এক্সপোর্ট হয়ে যাবে। স্যার কন্ট্রোল জে দিলে তো হয়ে যাবে স্যার, কপি তো হয়ে যাওয়ার কথা স্যার, ডুপ্লিকেট হচ্ছে না, তার মানে কোনো সমস্যা আছে। এটাকে পিএইচডি তে সেভ করে দেখি। আচ্ছা, এটাতে সময় নষ্ট না করি আমরা। ব্যাকগ্রাউন্ড এটা দিয়ে শুরু করলে তো হতো স্যার। হচ্ছে না তো, কেটে দিলাম, কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে নিল। আচ্ছা থাক, এটা এখানে থাক, সমস্যা নাই। আমরা অন্য কোনো ফাইল নিয়ে আসি। কেউ কিছু বলতেছেন? হ্যালো স্যার। হ্যাঁ বলেন। হ্যাঁ স্যার, নুরজাহান আক্তার কে আপনি? বলতেছি স্যার, এটা ইমেজ ট্রেস করা যায় এআই থেকে। হ্যালো। না, আমি তো ইলাস্ট্রেটরে ওপেন করি নাই।
আর ওটা ইলাস্ট্রেটর নিয়েও যাব না, সময় লাগবে অনেক বেশি। তার সাথে আমার খুব ভালো হয় দুইটা ফাইল ডাউনলোড করে নিই। অ্যাকচুয়ালি সম্ভব, হ্যাঁ ফটোশপেই সম্ভব, কিন্তু সময় আমি ওইখানে খরচ করতে যাচ্ছি না, কারণ আমাদের মূল পারপাস তাহলে ব্যাহত হবে। হ্যাঁ বুঝতে ইমেজটা পেরেছেন? ইমেজটা ইমেজটা কালার ফরম্যাটে কোনো প্রবলেম আছে, যার কারণে ওটাকে আনলক করা গেল না বা কপি করা গেল না। আচ্ছা আমি এক কাজ করি, না থাক, সময় লাগবে। বলেন, কিছু বলবেন? ভাইয়া আপনার ওই ছবিটা চ্যাটে একটু আপলোড করে দেন, যেটা কি এডিট করতে পারছেন না। আপনি ঠিক করবেন? হ্যাঁ একটু দেখি, ওটা আমি করেছি, এই ধরনের সমস্যা আগে সমাধান করছি আর কি, দেখি 1-2 মিনিটের মধ্যে। সমাধান তো করা সম্ভব অবশ্যই, একটু সময় দিলেই, কিন্তু আসলে যেহেতু এটা আমার মেইন পারপাস না, এই জন্য করলাম না। হ্যাঁ, তার চাইতে বরং আমরা যে অনলাইনে অনেক ভালো ভালো ছবি আছে এগুলো ইউজ করি, তারপর আপনি করতে চাইলে কি বলছি, সমস্যা নেই, ঠিক আছে। It's not a problem. এগুলো কি ফ্রি? হ্যাঁ ফ্রি হলেই হবে আমার। আমার রোবট, আচ্ছা আমার মনে হয় এগুলা সহজে কিন্তু আমাদের ডিজাইনটাকে রিসেট করতে পারি। তো কোড স্নিপেট একটু বড় আমরা এখন এই মুহূর্তে ইউজ করতেছি না, আমরা যেটা শিখছি সেটা ইউজ করি। স্টার্ট দিয়ে আমরা সবগুলোতে মার্জিন এবং প্যাডিং কি করে দিব? 0 করে দেবো। 0 করে দিব, মার্জিন এবং প্যাডিং, প্লাস আমাদের বর্ডার বক্স সাইজিংটা বর্ডার বক্স করে দিব। এটা বাই ডিফল্ট করে নিলাম আমরা। এতে করে আমাদের ডিজাইনে দেখেন এই যে একেবারে মানে শুরু থেকে চলে গেল, যেটা একটু আগে ছিল না। কিন্তু আমি যদি এটাকে রিমুভ করি, এখান থেকে সরাই ফেলি, দেখেন এখানে দেখবেন যে মার্জিন চলে আসছে, একটু মার্জিন আছে, একটু হলেও মার্জিন আছে কিন্তু এখানে, তাই না? মার্জিন আছে, কিন্তু এটাকে যদি আমরা 0 করে ফেলি তাহলে কিন্তু এই মার্জিনটুকু আর নাই, দেখেন একেবারে শুরু থেকে শুরু হয়েছে। বুঝতে পারছেন? ওকে, তো রিসেট হইলো। এখন রিসেট হওয়ার পরে আমরা আস্তে আস্তে কাজ শুরু করব। তো ফার্স্টে সবার আগে যে কাজটা করব আমি, সেটা হচ্ছে স্টাইলটাকে অন্য একটা পেজে নিয়ে চলে যাব। এটা একটু আপনাদের সঙ্গে যেহেতু করা হয় নাই, সুতরাং একটু গুরুত্বপূর্ণ, সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন। এই স্টাইল ট্যাগটাকে আমি এখানে না লিখে অন্য একটা ফাইলে স্টাইল করি। এতে করে কি হবে, আমাদের স্টাইলটা মডুলার হবে, HTML ফাইলটাও বড় হবে না এবং দেখতে সুন্দর লাগবে। ওকে, তো যেটা করতে হয় সেটা হচ্ছে একটা ফাইল দিব আমি, নতুন ফাইলটার নাম দিব আমরা main.css। এটা কিন্তু নামটা আপনারা ইচ্ছা মতো দিতে পারবেন, যেমন সকালে আমি দিয়েছিলাম style.css, তো ওইখানে এখন আপনাদের এখানে যেহেতু করাচ্ছে main.css লিখলাম। এরপরে আমি এই স্টাইল ট্যাগের মধ্যে যা কিছু আছে ভালো করে খেয়াল করুন কিন্তু, হ্যাঁ স্টাইল ট্যাগটা কিন্তু না, স্টাইল ট্যাগ যেটা আছে এটা না, এটা না নিয়ে আমরা কি করব, স্টাইল ট্যাগের মধ্যে যা কিছু আছে এটা কাট করে ফেলবো, আর স্টাইল ট্যাগটা কেটে দিব এখান থেকে, স্টাইল ট্যাগের দরকার নাই আমার এখন আর। এরপরে মেইন এসে নিয়ে এসে এখানে পেস্ট করে দিব। তাহলে কি হবে, এখানে সবকিছু সরাই ফেললাম, এখানে শুধুমাত্র স্টাইল ট্যাগের ভিতরে যা কিছু, নতুন করে কিন্তু সিএসএস এর মধ্যে ট্যাগ দেওয়ার প্রয়োজন পড়ে না। হ্যাঁ লিখবো, তাতে করে কিন্তু আমার এখানে এখনো চলে আসবে না। এই স্টাইল ফাইল যেটা আমরা অ্যাড করলাম সেই ফাইলটাকে এই পেজে বলে দেওয়া লাগবে যে এখান থেকে স্টাইল শিটটা লোড করো। তো কিভাবে লোড করবে, খুব সিম্পল, এই হেডের মধ্যে, হ্যাঁ হেডার না কিন্তু হেডের মধ্যে HTML এর যে হেড, আমি যে বলছি যে ব্রাউজারের জন্য হেড অংশটুকু, এই ব্রাউজারকে আমরা বলে দিচ্ছি। এটার জন্য আমাকে এইভাবে এখান থেকে লিংক অ্যাড করতে হবে স্টাইল শিটের জন্য, এটা main.css href এর মধ্যে। ভালো করে খেয়াল করুন, এখানে শুধু একটা এক্সট্রা অ্যাট্রিবিউট অ্যাড হয়েছে রেল, এটা কি স্টাইল শিট রেল, আর href দিয়ে আমরা দেখাই দিব যে ফাইলটা অ্যাড করতে হচ্ছে। আমাদের ফাইলের নাম যদি হয় abc, তাহলে আমরা লিখতাম abc.css। ফাইলের নাম যদি হয়তো অন্য কিছু, আমরা সেটা লিখতাম। ভালো করে মাথায় রাখবেন, এখানে এক্সটেনশনটা কিন্তু হচ্ছে css, আমরা যে নামে ফাইলটা সেভ করলাম main.css, দেখেন এখানে main.css। আর এখানে এক্সট্রা একটা অ্যাট্রিবিউট অ্যাড করতে হয়, সেটা হচ্ছে স্টাইল শিট রেল স্টাইল শিট। ওকে, এবার যদি আমরা রিলোড করি দেখবেন আমাদের কন্টেন্টটা চলে আসছে। তো হয়ে গেল। এখন আমরা খুব সুন্দরভাবে এটাকে মডুলার সিস্টেমে এই পাশে আলাদা করে করব, দুটো একসাথে দেখতে পাবেন আপনারা। ওকে, এখন আমাদের এখানে চেঞ্জ করলে অটোমেটিক্যালি এখানে আপডেট হয়ে যাবে। তো ফার্স্টে আমি সেকশনগুলো ভাগ করে ফেলি, যাতে আপনারা যেভাবে কোডটা করবেন একেবারে শুরুতেই এটা একটু ভালো করে খেয়াল করেন। প্রথম অংশটুকু যেটা আমি করলাম রিসেট করার জন্য, তাই না? তো আমি এখানে একটু কমেন্ট করে দিই রিসেট, মানে এখানে আমি স্টাইলগুলো রিসেট করতেছি, সবগুলো স্টাইল ব্রাউজারের, আরো যদি কিছু পরবর্তীতে প্রয়োজন পড়ে ওখান থেকে আমরা রিসেট করে ফেলবো।
তারপর আমরা যেটা করব কমন স্টাইলস। কমন স্টাইলসটা কি এটা আমরা একটু পরে দেখি। এরপর আমাদের ধরেন হেডার সেকশনের জন্য স্টাইল আছে, তাহলে আমরা লিখি এখানে হেডার স্টাইল। এগুলো কিন্তু ম্যান্ডেটরি না, কিন্তু এটা করলে সুবিধা হবে কি, যখন আপনার কোড অনেক বড় হয়ে যাবে, 500-600 লাইনের আঁকা ইয়ে করতেছেন, অনেক বড় যখন আপনাদের কোড হবে, তখন সহজে এগুলো খুঁজে বের করতে পারবে যে হেডারের কোডগুলো কোথায় আছে, তারপরে মেইনের কোডগুলো কোথায় আছে, সেকশনের কোডগুলো কোথায় আছে, সহজে খুঁজে বের করতে পারবেন। ঠিক আছে, এর মধ্যে আরো কিছু পার্ট থাকতে পারে, আমি যেটা এরকম করে ইন্ডেন্ট করেও চাইলে লিখতে পারি, দরকার নাই যদিও ইন্ডেন্ট করার। এখানে আমাদের প্রথম যেটা আছে ইন্ট্রো, তো এটা সময়ের সঙ্গে সঙ্গে আমরা করি এক এক করে। তো ফার্স্টে আমরা রিসেট করে ফেললাম, এরপর আমরা হেডারের কাজটা করি। কিন্তু তার আগে একটু ছোট্ট কাজ করব আমি, সেটা হচ্ছে যে দেখতে একটু আচ্ছা আঁকা কি করতেছেন একটু ক্যান্সেল করে দেন। হ্যাঁ, অ্যানোশন ক্লিয়ার করে দেন। ওকে, আমি দিছি। যেটা করব সেটা হচ্ছে ইমেজগুলোকে একটু ছোট করে ফেলি, যাতে করে আমাদের আসলে এগুলা মানে দেখতে একটু এক পাতায় দেখতে ভালো লাগে, কারণ এটা অনেক বড় হয়ে গেছে, দেখতে খারাপ লাগছে। এখন টেম্পোরারি করতেছি আমি। হ্যাঁ, জাস্ট টেম্পোরারিলি একটা এইখানে ধরেন আমি ইমেজ অ্যাড করলাম, ইমেজ অ্যাট্রিবিউটেড করে উইথ আমরা দিয়ে দেই 100 পিক্সেল অ্যাড করে দিলাম। এতে করে দেখেন এগুলো ছোট হয়ে গেল, দেখতে ভালো লাগছে। এটা টেম্পোরারি জাস্ট অ্যাড করলাম, এটা আবার বড় হয়ে গেছে। আচ্ছা সমস্যা নাই, ওইটা আমি পরবর্তীতে ঠিক করতেছি। এবার আমরা 1 বাই 1 কাজ শুরু করি, অর্থাৎ হেডার, তারপরে নিচের দিকে যাব। ওকে, তো হেডারে কি আছে? হেডারে আছে আমাদের ফার্স্টে একটা লোগোর জন্য এরিয়া করছি আমরা, তাই না? স্মুথি, এই যে ক্লাস দিছি লোগো। আচ্ছা, ক্লাসটা কি আর আইডিটা কি, এই বিষয়ে কি আপনার ধারণা আছে? জি ভাই। ওকে, তো ক্লাস নিয়ে ধারণা না থাকলেও আইডি নিয়ে নিশ্চয়ই আছে, এই কারণে আইডিটা ইউজ করলাম লোগোর ক্ষেত্রেও। এটা আমি ক্লাস নিয়ে সঙ্গে সঙ্গে বলতেছি। তো লোগোতে আইডি দিলাম, এটা এখানে থাকলো, হেডার থাকলো। তো হেডারের জন্য যে প্রথম যে এরিয়াটা খেয়াল করেন, সবার আগে যেটা ম্যান্ডেটরি আমাদের জন্য সেটা হচ্ছে দেখেন এই যে মেনু আইটেমগুলো একটার পর একটা নিচে আছে, তাই না? তো এটাকে আমার ঠিক করা লাগবে। আপনারা যদি এখানে আসেন, আমরা কিন্তু এর আগে শিখছি যে কি যদি আমরা কোনো কিছু এক লাইনে আনতে চাই কি করতে হয়, সেটাকে মনে ইনলাইন করতে হয়। ডিসপ্লে ইনলাইন আনতে হবে স্যার। কিন্তু দেখেন এই যে এলাইতে আমার এখানে ব্রাউজার থেকে অটোমেটিক্যালি কিন্তু এটাকে কি করে দিছে, ডিসপ্লেটা কি করে দিছে, লিস্ট আইটেম করে দিছে, তাই না? এটাকে যদি আমি শুধু ইনলাইন করে ফেলি এখান থেকে, দেখেন একটু ডিসপ্লে ইনলাইন, দেখেন ডিসপ্লে ইনলাইন করার ফলে কি হলো, প্রত্যেকটা আইটেম কিন্তু একটা লাইনে চলে আসছে, তাই না? সবগুলা একটা লাইনে চলে আসছে। এই তো হয়ে গেল আমাদের কাজ। তাহলে আমাদের কি করতে হবে, হেডারের মধ্যে গিয়ে এই এলআই গুলা সিলেক্ট করতে হবে। তো আমি যে এলআই নেই, দেখা যাবে যে আমার নিচে হয়তো আরো কোনো এলআই আছে বা আর কোনো লিস্ট আছে, সেগুলো সিলেক্ট হয়ে যাবে। তো এই জন্য এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এই ন্যাভিগেশনে একটা আইডি অ্যাসাইন করে দিই। সেটা কি, এটা মেনু। মেনু মানে মেনুর মধ্যে যত কিছু আছে সেগুলো সিলেক্ট করব আমরা। তাহলে খুব সহজে এটা লিখে ফেলতে পারি আমরা, হ্যাশ দিয়ে মেনু, মানে আমরা কি সিলেক্ট করলাম এখন মেনু। এরপরে স্পেস দিলাম যখন, তখন কি করলো, এর চাইল্ডের মধ্যে চলে গেল। এই চাইল্ডের মধ্যে গিয়ে আমরা দেখলাম এলআই লিস্ট। দেখেন আমি কিন্তু এখানে ইউএলটা লিখিনি, ইউএল দরকার নাই, আমার ভিতরে এলিমেন্ট হলেই হলো, ইউএল এখন আপাতত প্রয়োজন নাই আমার। তাহলে কি করলাম, মেনু এলআই, আমি যদি এখানে হোভার করি এখানে দেখতে পাচ্ছেন, দেখেন এই যে এলিমেন্ট তার আইডি মেনু, তার ভিতরে যে এলআই গুলো আছে সেগুলো সিলেক্ট হয়ে গেছে। ওকে, তাহলে কি করতে হবে এখানে ডিসপ্লে ইনলাইন, বাস হয়ে গেল, চলে আসলো এক লাইনে। এই ইমেজটা বড় হয়ে আছে, ওই ইমেজটাকে এখনই ছোট করে ফেলতেছি আমি। তো ওইটা যেহেতু আমাদের এলআই এর মধ্যে আইএমজি, তাহলে আমরা কিন্তু এখানে এভাবে লিখতে পারি মেনু এলআই আইএমজি, তাও হবে। আবার যদি মনে করেন এখানে এলআইটা না দিবেন তাও হবে, কিন্তু কোনো প্রবলেম নেই। উইথ আমরা এখানে অ্যাড করি 16 পিক্সেল। ওকে, দেখেন এবার এটা ছোট হয়ে গেছে, এক লাইনে চলে আসছে। আচ্ছা, আর একটু কমাই দিলে অনেক ভালো হবে, 14 পিক্সেল। আচ্ছা, এইটুকু হলেই হবে। তাহলে এগুলো এক লাইন আসলো, কিন্তু আর একটা প্রবলেম তৈরি হয়েছে, তাই না? কি প্রবলেম তৈরি হয়েছে, এই লোগোটা আর এই যে এইগুলা কিন্তু এক লাইনে নাই। তাহলে কি করতে হবে, এগুলাকে এক লাইনে নিয়ে আসতে হবে। তো ফার্স্ট প্রবলেমটা হচ্ছে দেখেন ইউএলটা পুরো এরিয়া জুড়ে আছে, কিন্তু ইউএল তো আমার পুরো এরিয়া জুড়ে দরকার নাই। ইউএলটা আমার দরকার কোন পর্যন্ত, এই সব পর্যন্ত। এই সব পর্যন্ত থাকলেই হলো, যেহেতু পুরো লাইন জুড়ে আছে, কিন্তু আমার লাগবে সব পর্যন্ত। তাহলে ইউএলটা কি করব আমি,
কোন আইডিয়া আছে কারো ইউএলটা কি করতে হবে? হ্যালো, কারো আইডিয়া নাই? আচ্ছা, খুব 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 কমন একটা বিষয়, সেটা হচ্ছে ইউএলটাকে আমরা এখান থেকে ডিসপ্লে ইনলাইন ব্লক করে দিই। যেহেতু এটা ব্লক লাগবে আমাদের, কারণ এখানে অনেক কিছু আমরা প্যাডিং অ্যাড করব, আরো কিছু অ্যাড করবো, ওই জন্য ইনলাইন ব্লক করলাম, তাছাড়া ইনলাইন করতাম। দেখেন এবার কিন্তু ইউএলটা কিন্তু এই যে সব পর্যন্ত হয়েছে, দেখতে পাচ্ছেন সবাই? স্যার ওকে, একটু বেশি ঝামেলা মনে হতে পারে, কিন্তু ব্যাপারটা কিন্তু আসলে একটার পর একটা, মনে করেন অন্য কিছু নাই এখন, অন্যগুলো হাইট, একটার পর একটা চিন্তা করেন, দেখবেন সহজ হয়ে যাবে। ওকে, এখন একটু বেশি সিম্পল লাগবে। দেখেন আমার এখানে সবকিছু হাইড করে ফেলছি, তো এখানে কি করলাম, তাইলে আমরা এই যে ইউএলটাকে আমরা পুরো লাইন জুড়ে আছে, এটাকে সিম্পলি আমরা ইনলাইন ব্লক করে ফেলবো। তাহলে আমরা এখানে চলে আসি, এই যে হেডারের মধ্যে আছি আমরা এখনো, মেনুটা হচ্ছে ন্যাভে দেওয়া আছে, তাই না? তারপর ইউএল সিলেক্ট করতে হবে এখন আমাদের। খেয়াল করেন আমি উপরে লিখলাম কি জন্য, নিচে না লিখে, কারণ হচ্ছে এটা প্যারেন্ট এলিমেন্ট, এই কারণে উপরে লিখছি, আমার বুঝতে সুবিধা হবে। নিচে লিখলেও কিন্তু কাজ করতে কোনো প্রবলেম নাই। সময় কি আসলো? আচ্ছা, ডিসপ্লে ইনলাইন ব্লক ইউএলটাকে, এরপরে দেখেন আমার ইউএলটা কিন্তু এখান থেকে পুরা মানে যতটুকু দরকার ততটুকুই আছে। গ্রেট, হয়ে গেছে এইটুকু কাজ। এখন এটা কোন ডান পাশে সরাই দেওয়া লাগবে এবং হেডারের সঙ্গে অ্যালাইন করতে হবে। তো এখন এই যেহেতু এটাও ডিভ, এটাও দেখেন এই লোগোটাও কি হয়ে আছে, পুরাটা জুড়ে আছে, কিন্তু nav এবং এই লোগো মানে মেনু এবং এই লোগো দুটাকেই আমাকে ইনলাইন ব্লক করতে হবে, যাতে করে দুটো এক লাইনে আসে। খুব সিম্পল না? এখান থেকে লোগো লোগো ডিসপ্লে কি হবে, ইনলাইন ব্লক। একটু হোল্ড করবেন, হ্যাঁ পজ করছি। আচ্ছা দেখেন এটাকে একেবারে ডান পাশে সরাই দেওয়া লাগবে, তো এটা আমরা কিন্তু এখান থেকে করে ফেলতে পারবো, ফ্লোট ফ্লোট রাইট। দেখেন এখন এটা ডান পাশে সরে গেছে। ফ্লোটের সাহায্যে কোনো কিছুকে একেবারে বাম দিকে অথবা ডান দিকে সরাই দেওয়া যায় ফ্লোটের সাহায্যে। হ্যাঁ, ফ্লোট লিখে রাইট অথবা লেফট ইউজ করতে পারেন আপনি। দেখেন ডান পাশে সরে গেছে পুরোটা। ওকে, তাহলে আমাদের কাজটা অ্যাচিভ হয়ে গেল। যদিও আমরা এটা আসলে যখন ফাইনালি করব তখন এইভাবে করব না, আমি আজকে শিখাইতেছিলাম, বাট আগামী দিনে হয়তো এটা করাবো আপনাদের ফ্লেক্স বক্স। আচ্ছা দেখা যাক কতদূর যাওয়া যায়। ফ্লেক্স বক্স ইউজ করলে তাহলে আমাদের এই যে ফ্লোটটা ইউজ করতে হবে না, এবং আমরা খুব ভালোভাবে আরো সুন্দরভাবে কাজগুলো করে ফেলতে পারবো। তখন এই যে ইনলাইন ব্লকটাও করার প্রয়োজন পড়বে না। মেনুটাকে আমি কি করবো, এখান থেকে ফ্লোট রাইট, তাই না, ডান পাশে সরাই দিব। তাহলে দেখেন এখানে কি করলাম, ডান পাশে পুরো অংশটাকে সরাই দিলাম। এবার আমাদের ডিজাইনটা দেখি একটু আমরা। ওকে, আমাদের ডিজাইন অনুযায়ী স্মুথিস ফুড অ্যাজ এ মেডিসিন আওয়ার স্টোরি ব্লগ সব ডান পাশে গেছে, লোগোটা বাম পাশে আমরা এখানে নিছি। কিন্তু একটা ছোট্ট প্রবলেম হয়েছে, প্রবলেমটা হচ্ছে যে একটা নির্দিষ্ট এরিয়া পর্যন্ত আছে, তাই না? এখানে একটা নির্দিষ্ট এরিয়া পর্যন্ত কিন্তু আছে, তার বাইরে নাই, তাই না? তাহলে আমরা এখানে একটা কাজ করি, আমরা এই হেডারটাকে একটা উইথ দিয়ে দিই নির্দিষ্ট, তাহলেই কিন্তু কাজ হয়ে যাবে। এখানে এখানে ধরেন আমরা দিলাম উইথ ধরেন 800 পিক্সেল, 800 পিক্সেল দিলাম। আচ্ছা আরো কম দিই, জুম করা আছে যে কারণে এখানে 800 পিক্সেল দিই হবে। হ্যাঁ, কিন্তু সমস্যা হচ্ছে যে জুম করা আছে, তো জুম করার কারণে এরকম লাগতেছে। 100% দিলাম, দিয়ে দেখেন এখানে 800 900 পিক্সেল দিয়ে দিই। ওকে, এবার দেখেন কিন্তু এটা কিন্তু একটা নির্দিষ্ট উইথ পর্যন্ত হয়েছে, কিন্তু আরেকটা প্রবলেম তৈরি হয়েছে। প্রবলেমটা হচ্ছে কি, পুরাটা বাম পাশে চলে গেছে, তাই না? এটা তো আপনারা সলভ করতে পারবেন, কিভাবে এটা সেন্টারে নিয়ে আসতে পারবেন না? হ্যাঁ। বলেন তো কেউ একজন আমাকে, বিনীতা আপনি বলুন তো কি করতে হবে এখন একটা মাঝখানে নিয়ে আসতে হলে? টেক্সট সেন্টারে আনতে হবে, সেন্টার ট্যাগ দিয়ে। না হলো না, সেন্টার ট্যাগ দিয়ে আসবে না, এটা আমরা শিখছি কিন্তু মার্জিন অটো করতে হবে, মার্জিন অটো করতে হবে। ডান পাশে পুরো মার্জিন টুকু আছে, তাহলে আমরা এখানে মার্জিন যদি অটো করে দিই তাইলেই কিন্তু এটা চলে আসবে। তবে এখানে আরেকটা প্রবলেম তৈরি হয়েছে, সেটা হচ্ছে উপরের দিকে একেবারে লেগে গেছে, কিন্তু আমাদের ডিজাইনে কিন্তু উপরের দিকে একেবারে লেগে যায় প্যাডিং অ্যাড ফাঁকা করতে আছে, তাই হবে। না? আমরা উপরের মার্জিন টপ দিয়ে দিই, উপরের দিকে একটু মার্জিন দিয়ে দিই। ধরেন এখান থেকে আমরা মার্জিন দিলাম সরি এখান থেকে মার্জিন দিলাম 25 পিক্সেল, দেখি কতটুকু হয়। দেখেন 25 পিক্সেল দেওয়ার ফলে উপরে নিচে হলো 25 পিক্সেল, ডানে বামে হয়ে গেল অটো। আচ্ছা,
যদি এটা আপনারা না জানেন, এটা নিয়ে কথা বললাম না কতদিন, আমরা দুইটা কেন দিলাম আমরা এখানে। জি ভাইয়া কালকে বলছিলেন। হ্যাঁ, প্রথমটা হচ্ছে উপরে নিচে, দ্বিতীয়টা হচ্ছে ডানে বামে। হয়ে গেল আমাদের কাজ অ্যাচিভ। তাহলে আমরা হেডারটা, এই হেডারের কোডটুকু এখানে লিখে ফেলি, আমরা আবার এখানে লিখে ফেলি হেডার স্টাইলের মধ্যে। কি হবে এখানে হেডার, আমরা হেডার আমরা এখানে দেখছি কি এটার উইডথ হবে 900 পিক্সেল, তাই না? 900 পিক্সেল। এবং এখানে মার্জিন হবে কত? 25 পিক্সেল, 25 পিক্সেলের অটো। অটো। এতে করে এটা কি হলো, পুরোটা সেন্টারে চলে আসলো। ওকে, আমাদের কাজ অ্যাচিভ। আমরা এটা কিন্তু এখনো রেসপন্সিভ করি নাই। হ্যাঁ, রেসপন্সিভ করলে এটা আরো দেখতে সুন্দর লাগবে। রেসপন্সিভ করতে হলে এখানে ম্যাক্স, এই তো, তাহলে এটা আস্তে আস্তে ছোট হয়ে যাবে। আচ্ছা, রেসপন্সিভ নিয়ে আমরা এখন কথা না বলি, আমরা এই ডিজাইনটাকেই আরো সুন্দর করব, আস্তে আস্তে প্রোগ্রেস করব এবং নতুন নতুন কিছু কাজ শিখবো। আমরা আগামীকাল পর্যন্ত সিএসএসটা কন্টিনিউ করব এবং আগামীকাল, আচ্ছা দেখা যাক, আগামীকাল হয়ে গেলে আমরা হয়তো বুটস্ট্র্যাপে যাব আবার। আমাদের মেইন টার্গেট হচ্ছে আপনাদেরকে এরকম সুন্দর সুন্দর লেআউট তৈরি করতে শেখানো, বা আরো কমপ্লেক্সলি যে কোনো লেআউট, যাতে যে কোনো ডিজাইন দেখলে আপনারা করে ফেলতে পারেন সিএসএস এইচটিএমএল দিয়ে। এই প্রথম অংশটুকুতে এটুকুই টার্গেট। এরপরে যে টার্গেটটুকু আমার, সেটুকু হচ্ছে যে জাভাস্ক্রিপ্টের সাহায্যে কিভাবে এগুলোকে একটু আরো কিছু মডিফিকেশন বা কোনো অ্যানিমেশন অথবা কোনো চেঞ্জেস করতে পারেন। তো ঠিক আছে, আমাদের এখানে এইটুকু হয়ে গেল। এইটুকু কি আপনারা সবাই বুঝতে পারছেন? কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলে ফেলেন। আমাদের হেডার পার্টের ডিজাইন মোটামুটি শেষ। এখন শুধু কিছু কমন ডিজাইন আছে, যেমন ধরেন আমাদের এই ফন্টগুলো দেখতে সুন্দর লাগতেছে না। এগুলো ফন্ট কি ফন্ট বলেন তো একটু সবাই? গ্রাফিক ডিজাইন জানেন যে সে বলতে পারবেন এগুলো কি ফন্ট? এই ফন্টগুলো কি ধরনের ফন্ট বলে? কেউ পারবেন না? কে আছেন এখানে? খায়রুল আলম পারবেন? না স্যার। ভাইয়া এটা কি টাইম টু কি যেন একটা আছে ওইটা? টাইমস নিউ রোমান না, আমি সেটা জিজ্ঞেস করি নাই। এগুলোকে বলা হয় সেরিফ ফন্ট। হ্যাঁ, যে ফন্টগুলোতে যে এক্সট্রা স্ট্রোক আছে, দেখেন এই যে এইচ এর পাশে এক্সট্রা স্ট্রোক দেখতে পাচ্ছেন না, বাম পাশে উপরে নিচের দিকে দেখেন এক্সট্রা স্ট্রোক, ওয়াই দেখেন এই যেখানে এক্সট্রা স্ট্রোক, এগুলোকে বলা হয় সেরিফ ফন্ট। সেরিফ। আমরা এই পুরা আমাদের এইচটিএমএল আমরা ইউজ করব হচ্ছে সানস সেরিফ ফন্ট। সানস সেরিফ ফন্ট করলে কি হয় দেখেন একটু, আমরা কমন স্টাইলের মধ্যে এগুলো করি কি এইচটিএমএল আমরা কমন, মানে সব ওভারঅল ইয়েতেই আমরা এটা অ্যাপ্লাই করতেছি। ফন্ট ফ্যামিলি সেন্সেরিফ ইউজ করলাম। এবার দেখেন কি হলো, দেখেন ফন্টটা চেঞ্জ হয়ে গেল, এখন কিন্তু আর এক্সট্রা স্ট্রোক নাই। আচ্ছা, আমি যদি এখান থেকে দেখাই আপনাদেরকে বিষয়গুলো, এখান থেকে যদি দেখাই, দেখেন আগে এই যে এসটা খেয়াল করবেন, এমটা খেয়াল করবেন, দেখেন এক্সট্রা স্ট্রোক দেখা যাচ্ছে কিন্তু ওই যে এস এর মাথায়, দেখতে পাচ্ছেন? এগুলোকে বলে সেরিফ ফন্ট। আর আমি সেন্সেরিফ দিলে এই এক্সট্রা স্ট্রোক গুলো চলে গেল। সেন্সেরিফ ফন্ট তুলনামূলকভাবে বেশি রিডেবল, সহজে পড়া যায়। হ্যাঁ, তো আমরা আমাদের ডিজাইনে সেন্সেরিফ ফন্ট ইউজ করলাম। এরপরে আরো কিছু চেঞ্জ আছে, যেমন ফন্টের সাইজটা, ফন্ট সাইজটা আমরা একটু বাড়াই দিতে পারি এখান থেকে, পুরো পেজের ফন্ট সাইজটা আমরা এখান থেকে 1.2 ফ্রেম বাড়াই দিলাম, একটু বাড়াই দিছি পুরোটা। ঠিক আছে, যা কিছু আছে ওভারঅল সবকিছুরই আমরা একটু বাড়াই দিলাম। আচ্ছা, রেম ঝামেলা হতে পারে, তো ফন্ট সাইজ ওখানে না বাড়ায় তাহলে আচ্ছা এখানে বাড়াই দিই, সমস্যা নেই। রেম হচ্ছে আরেকটা পিক্সেলের মতো আরেকটা, জাস্ট এখানে কি বলবো, একক। হ্যাঁ, মানে যেটা আমরা ইউজ করতে পারি পিক্সেলের বদলে এখানে রেম। তো এটা আপাতত এখানে থাক। রেম নিয়ে আমরা যদি, মানে যদি না, এটা নিয়ে আলোচনা করতে হবে। পিক্সেল আমরা কোনো ক্ষেত্রে ইউজ করবো না, শুধুমাত্র হাইট উইডথ ছাড়া। মার্জিনের ক্ষেত্রে আমরা রেম ইউজ করব পরবর্তীতে। আপাতত এটা এখানে থাক। আর ইএম দেখেন ফন্ট সাইজটা আগের চাইতে একটু বড় হয়েছে, আগে ছিল এরকম, এখন এরকম হয়েছে, একটু বড়, তুলনামূলকভাবে বেশি ভালো লাগতেছে এখন। ওকে, তাহলে এখন হেডারে আর কি আছে আমাদের? হেডারে একটা এই যেখানে আমাদের বাটন আছে, তাই না? এই বাটনটা আপনারা ডিজাইন করতে পারবেন না? গতদিন আমরা দেখলাম না ফেসবুক? জি ভাইয়া।
শোনা যাচ্ছে না। ভাইয়ার ওইখানে কিছু একটা কাজ হচ্ছে যে কারণে শোনা যাচ্ছে না সম্ভবত। আমাকে কি শুনতে পাচ্ছেন এখন? জি ভাইয়া শুনতে পাচ্ছি এখন। ওকে, একটু আগে পাচ্ছিলেন না তাই না? হ্যাঁ, তো আমার পিসিতে আবার ক্র্যাশ করছিলাম, ভাবছি ইন্টারনেট কানেকশন চলে গেছে, জানি। ওকে, তাহলে এখান থেকে দেখি আমরা এখন। ওকে, এখান থেকে তো জয়েন করতে হবে কারণ রেকর্ডিংটা আমি এখান থেকে করতেছি। ওকে, আই থিংক এভরিথিং ইজ নরমাল নাও। রেকর্ডিংটা কি হচ্ছে? রেকর্ডিং হচ্ছে ভাইয়া। হচ্ছে তো, কোথায় হচ্ছে? আচ্ছা, এখানে দেখি। ভয়েস চলে আসছে। আপনার কি ডাবল ভয়েস পাচ্ছেন না আমি পাচ্ছি শুধু? ঠিক হ্যাঁ আছে, ভাই ডাবল ভয়েস হচ্ছে। আপনি তো আচ্ছা, ঠিক পাচ্ছেন আছে। না শুধু। না, ইকো হচ্ছে, একটু ওয়েট করেন, চেক করি। ওকে, এখন এখন ঠিক আছে? এখান থেকে একটু কথা বলেন। জি স্যার, ঠিক আছে। জি ভাই ঠিক আছে। স্ক্রিন তো দেখতে পাচ্ছেন তাই নাকি? হ্যাঁ ভাই দেখতে পাচ্ছি। ওকে, আচ্ছা, তাহলে যেখানে ছিলাম আমাদের এখানে শুধুমাত্র এই যে এই ডিজাইনটা করতে হবে। এই ডিজাইনটা আপনারা শিখছেন না কতদিনে? জি ভাই শিখছিলাম। বাটনের এইরকম মানে দুর্বল ভয়েসে কথা বলতেছেন কি জন্য? কনফিউশন আছে? না একটু আছে ভাই। একটু আছে মানে পারবেন না? মানে ভাই আমি রাউন্ডটা দিতে পারি না। আচ্ছা, রাউন্ড দা ব্যাপার না। আচ্ছা, তাহলে এখন আমরা এই বাটনটাকে একটু ডিজাইন করে ফেলি। এই বাটনটা যেটা এখানে আছে, এই বাটনটা আমরা এখন এখানে করে ফেলি, কেমন লাগে দেখি। আর তার আগে একটা ছোট্ট কাজ করব, সেটা হচ্ছে পুরো স্ক্রিনটার আমরা কালারটা চেঞ্জ করি যাতে আমাদের এই কালারটা ম্যাচ করে। এখানে যে কালারটা আছে এই কালারটা ম্যাচ করে যাতে। তো এখানটা কালার কোডটা আমরা সহজেই নিয়ে নিতে পারি। ওকে, ফার্স্টে আমরা তাহলে বডিতে গিয়ে ব্যাকগ্রাউন্ড অ্যাড করি। ওকে, কমন স্টাইল। আচ্ছা, আমরা এখানে অ্যাড করি কমন স্টাইলের মধ্যে। বডিতে গিয়ে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড করি, যেটা আমরা ওখানে পাইলাম। ব্যাকগ্রাউন্ড কালারটা কি ছিল? ওকে, এখানে থাকার কথা, সকালের ব্যাচে করছিলাম এইটা। হ্যাঁ, কালার চলে আসছে আমাদের। এখন আমরা এই বাটনটাকে সাদা করব, এখানে বর্ডার দিব একটা। তো এটা কিন্তু খুব কঠিন কাজ না, আপনারা যেটা করছেন ওইটাই। জাস্ট আমরা তাহলে এখানে কি করব, এখানে একটা আইডি দিয়ে দিই, যেহেতু এটা অন্য একটা জাস্ট একটা এলআই, আমরা এই এলআই এ একটা আইডি দিয়ে দিই, তাই না? যাতে সহজে এটা সিলেক্ট করতে পারি। আইডি সব বাটন নামে একটা আইডি দিয়ে দিলাম আমি। এরপরে এই আইডিটাতে এখানে আবার লাস্টে এই আইডিটা ইউজ করে আমি ডিজাইন করব। তো সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে কি, এটাতে একটা বর্ডার অ্যাড করতে হবে নাকি? বর্ডার অ্যাড করব আমরা 2 পিক্সেল সলিড সাদা হোয়াইট এফএফএফএফ দিলাম। দেখেন একটা বর্ডার চলে আসছে, কিন্তু এখানে দুইটা প্রবলেম হয়েছে। প্রথম প্রবলেম হলো বর্ডারটা হয়েছে চারকোনা, দ্বিতীয় প্রবলেম হলো বর্ডারটা একেবারে লেগে গেছে। তো এই লেগে যাওয়া থেকে সরানোর জন্য কি করতে পারি এটা বলবেন আমাকে। তানজিলা পারভিন, আপনি কি শুনতে পাচ্ছেন? তানজিলা, আপনার কথা শুনতে পাই না, আনমিউট তো করা। হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলেন তো, এটাতে এই যে মানে উপরে নিচে একেবারে লেগে গেছে, এটা সরানোর জন্য কি করতে পারি আমরা এখন? প্যাডিং অথবা মার্জিন যে কোনো একটা। যে কোনো একটা না, একটা কোনটা? হ্যাঁ প্যাডিং। এখানে প্যাডিং অ্যাড করতে হবে। এখানে প্যাডিং যদি আমি উপরে নিচে অ্যাড করি 10 পিক্সেল, অনেক বড় হয়ে যায়। ডানে বামে 15 পিক্সেল,
বেশি বড় হয়ে যায়। আচ্ছা একটু কমাই দিই, 12 পিক্সেল, আর এখানে দিই হচ্ছে 6 পিক্সেল, 5 পিক্সেল। ওকে, নাও গুড। এখন দেখেন প্যাডিং অ্যাড করলাম কতটুকু, 5 পিক্সেল আর 12 পিক্সেল। 5 পিক্সেল 12 পিক্সেল অর্থ হচ্ছে উপরে নিচে 5 পিক্সেল, ডানে বামে 12 পিক্সেল। বুঝতে পেরেছেন? ওকে, জাহিদ রানা শুনতে পাচ্ছেন? জি ভাই। বুঝতে পারতেছেন এটা প্যাডিংটা এখানে 5 পিক্সেল অর্থ কি আর 12 পিক্সেল অর্থ কি? জি ভাই বুঝতে পারছি। কি বুঝতে পারছেন বলেন দেখি? এ কি অবস্থা? প্যাডিং এর উপরে নিচে আছে 5 পিক্সেল এবং ডানে বামে আছে 20 পিক্সেল। ওকে, আচ্ছা এখানে আরেকটা জিনিস বাদ পড়ছে, সেটা হচ্ছে যে এই যে এলআই গুলোতে প্রত্যেকটাতে একটু মার্জিন দিতে হবে। হ্যাঁ, মার্জিন রাইট, ধরেন 5 পিক্সেল অ্যাড করে দেখি 10 পিক্সেল। এতে করে প্রত্যেকটা আইটেম দেখেন অন্যটার চাইতে একটু ডিসটেন্স তৈরি হয়েছে এবং দেখতে বেশি ভালো লাগতেছে, তাই না? ওকে, তাহলে এটা আমরা করে ফেলি এখানে, যে একটু মার্জিন দিব আর এখানে প্যাডিং অ্যাড করব সব বাটনে। তাহলে আমরা এখানে চলে যাই, এখানে গিয়ে তাহলে প্যাডিংটা লিখে ফেলি, প্যাডিং 5 পিক্সেল আর 12 পিক্সেল অ্যাড করে ফেললাম। এরপর এই যে এলআইটাতে যেটা আমরা কাজ করতেছিলাম ওখানে যেটা বললাম যে মার্জিন অ্যাড করব আমরা, মার্জিন রাইট 10 পিক্সেল, 10 পিক্সেল অ্যাড করে ফেললাম। আর একটা ছোট্ট কাজ করতে হবে এখানে, সেটা হচ্ছে যে এখানে যদি খেয়াল করেন, প্রত্যেকটা কিন্তু এখানে কি আছে, স্মল ক্যাপিটালাইজড ক্যারেক্টার লেটার আছে, তাই না? এগুলো সব আপার কেস করতে হবে। এটা করার জন্য কি করতে হয়, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস। এতে করে সবগুলো কিন্তু এখান থেকে দেখেন বড় হাতের অক্ষর হয়ে যাবে। ফন্টগুলোকে আর একটু বড় করতে হবে, বিশেষ করে লোগোটার ফন্ট বড় হবে এখান থেকে, প্লাস এখানে যদি কোনো অন্য ফন্ট ইউজ করা যায় দেখতে সুন্দর লাগবে। ওইটা ওখানে থাক, ফন্ট শুধু একটু বড় করে দিই আমরা লোগোটাতে। লোগোটা আলাদাভাবে সিলেক্ট করা নাই। ওকে, তাহলে আমরা এখানে লোগোটা আলাদাভাবে সিলেক্ট করি। লোগো যেহেতু শুধু ফন্ট ইউজ করতেছি, কোনো ছবি ইউজ করতেছি না। ফন্ট সাইজ আমরা এখান থেকে 30 পিক্সেল 25 পিক্সেল দিয়ে দিই, কেমন লাগে। ওকে, লোগো 25 পিক্সেল দিলাম, তারপরে বেশি বড় মনে হয় না, 30 পিক্সেল দিলে বেশি বড় মনে হয়। কিন্তু সমস্যা হচ্ছে 30 পিক্সেল দিলে উপরে নিচে হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে এটা আপাতত এরকমই থাক, ওটাকে আমরা উপরে নিচে সমস্যাটা দূর করার পরে ঠিক করব। ওকে, তাহলে এখানে এই পর্যন্ত হয়ে গেল। এখন শুধু এটাকে রাউন্ড করা বাকি, তাই না? এটা কি জানি বললেন যে রাউন্ড করতে কিভাবে হয় জানেন না। এটা সহজ, রাউন্ড করার জন্য শুধুমাত্র বর্ডার রেডিয়াস সেট করতে হবে। এখানে যেখানে বর্ডার দিয়েছেন না সব বাটনে, এখানে শুধু একটা বর্ডার রেডিয়াস সেট করতে হবে। বর্ডার রেডিয়াস এখান থেকে ধরেন 25 পিক্সেল অ্যাড করলাম, দেখেন এগুলো রাউন্ডেড হয়ে গেছে। জাস্ট একটা প্রপার্টি অ্যাড করে দিলাম এখানে, বর্ডার রেডিয়াস হয়ে গেল। সব বাটনের মধ্যে যেখানে বর্ডার আছে এখানেই কিন্তু বর্ডার রেডিয়াস সেট করলাম। ওকে, তাহলে আমরা এখন এখানে কি হয়ে যায়নি টোটালি, অলমোস্ট শুধু এই লিফটা নাই, পাতাটা নেই, তাই না? বাকি সব হয়ে গেছে। কার কোনো কোশ্চেন আছে এটুকু নিয়ে? না ভাই। না ভাই। ওকে ওকে, আচ্ছা এখানে একটা বিষয় আমি বুঝতে পারতেছি না, সেটা হচ্ছে এখানে দেখাচ্ছে যে রেকর্ডিং হচ্ছে, কিন্তু ওকে এপিসি থেকে রেকর্ডিং হচ্ছে, বুঝতে পারছি। করি এখন, করে আমি নেক্সট সেকশনে মুভ করি। ওকে, তো এই হেডার কন্টেন্ট হয়ে গেছে, এটা আমি ফ্লেক্স বক্সে মুভ করলাম। ফ্লেক্স বক্সটা কি আশা করি সবাই বুঝছেন। এরপরে নিজের এলিমেন্ট যেটা আমি হাইড করে রাখছিলাম বোঝানোর জন্য, সেটা এখন আবার নিয়ে আসি, অন্যান্য সেকশনগুলো যে চলে আসছে। এরপর এখন আমাদের মেইন ডিজাইনে চলে যাই আমরা। মূল যে ডিজাইন ছিল সেই ডিজাইন এসে দেখতে পাচ্ছি আমরা এখানে দুইটা প্রপার্টি আছে। প্রথমটা হচ্ছে সেকশনের মধ্যে, সরি তিনটা প্রপার্টি আছে, দুইটা না। আমার কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে? জি স্যার। এটা হচ্ছে প্রথমটা হচ্ছে একটা প্যারাগ্রাফ হেডিং আছে, মানে একটা সেকশন, ইন্ট্রো সেকশন আছে এখানে, তার নিচে ইমেজেস, তার নিচে এটা অর্থাৎ ফিচার্স। তো
তো ফিচার্স গুলাকে যদি আমরা ঠিক করে ফেলবো তার আগে সবার আগে একটা কাজ করি, সেটা হচ্ছে প্রত্যেকটা সেকশনকে আমরা সেন্টারে নিয়ে আসি। যেমন এই যে হেডিংটা সেন্টারে ভাই নিয়ে আপনার আসি। ভয়েস শোনা যাচ্ছে কিন্তু আমার এখান থেকে ডিসপ্লে চেঞ্জ হচ্ছে না। আচ্ছা, এটা মেবি আপনার এন্ডে কোনো প্রবলেম। আপনাদের চেঞ্জ হচ্ছে না? চেঞ্জ হচ্ছে তো, এই তো আমি কাজ করতেছি দেখা যাচ্ছে। ওকে, একটু খেয়াল করেন। আমার এখানে এখন যেটা করব আমি সেটা হলো কি, এখান থেকে এই তো প্রথমে যে সেকশন, সবগুলো সেকশনকে আমরা মানে মেইনের মধ্যে যে সেকশনগুলো আছে সেই সেকশনগুলোকে আমরা মাঝখানে নিয়ে আসবো। তো আমরা হেডারে যেটা করছিলাম সেই কাজটাই করব এখানে। উইথ কতটুকু দেওয়া আছে এখানে? 900 পিক্সেল, তাই না? 900 পিক্সেল। তাহলে আমরা এখানে উইথটা অ্যাড করি। এটা করব সেকশনের মধ্যে। সেকশন, প্রত্যেকটা সেকশন তো করে কি হবে দেখেন একটু। উইথ উইথ 900 পিক্সেল। আচ্ছা, 900 পিক্সেল করে দেওয়ার পরে কি হলো? বেসিক্যালি কিছুই হয়নি। একটু খেয়াল করে দেখেন এখানে কি হয়েছে। দেখেন প্রত্যেকটা কিন্তু এখন 900 পিক্সেল হয়ে গেছে। কিন্তু সেই আগের প্রবলেম আবার ফিরে আসছে, সেটা হচ্ছে সবকিছু বাম পাশে। সবকিছুকে সেন্টারে নিয়ে আসতে হলে আমরা কি করব? মার্জিন অটো করে দিব, তাই না? কথা বলতেছেন না কেন? বুঝতেছেন না? জি ভাই বুঝতেছি। মার্জিন অটো করে দিব এবং একটু মার্জিন সরি উপরে নিচে একটু মার্জিন দিয়ে দিলাম আমি, যাতে উপর থেকে নিচের দিকে একটু গ্যাপ তৈরি হয়। হ্যাঁ, প্রত্যেকটা সেকশনে একটু গ্যাপ তৈরি করে নিলাম আমরা। ওকে, তাহলে এখন আমাদের এই ইন্ট্রোটা নিয়ে আমরা কাজ শুরু করি। আচ্ছা, মেইনটাকে একটু মার্জিন দিয়ে দিই। ওকে, না দিলেও কোনো সেন্স নাই। আচ্ছা, ঠিক আছে। এরপরে এই গেটিং স্টার্টেড বাটনটা ঠিক করতে হবে আমাদেরকে, তাই না? আমাদের মূল ডিজাইনে কি রকম আছে? মূল ডিজাইনে যদি লক্ষ্য করেন, এই পুরো প্যারাগ্রাফটা কিন্তু একটা নির্দিষ্ট পোরশন পর্যন্ত আছে, তাই না? এটা কিন্তু একেবারে 100% নাই, যেটা আমাদের ডিজাইন এখন দেখতে পাচ্ছি আমরা 100% চলে গেছে। তো প্যারাগ্রাফটাকে আমরা কিন্তু লিমিট করতে হবে একটা নির্দিষ্ট এরিয়া পর্যন্ত। মেবি এই পর্যন্ত আমরা লিমিট করে দিব, যে এর বাইরে আমরা ওটাকে দেখব না, এই পর্যন্ত দেখব। দ্বিতীয়ত এই ফন্ট সাইজটা একটু বাড়াইতে হবে এবং লাইনের হাইটটা চেঞ্জ করতে হবে। তো এখানে যদি খেয়াল করেন আপনারা ইমেজটাতে, ইমেজ কেটে দিচ্ছি, শিট। ওকে, প্রবলেম নাই, আবার বের করতেছি। ডিজাইনটা হয়ে গেল। আচ্ছা, এখানে একটু ভালো করে লক্ষ্য করবেন। এখানে কি আছে? এই H1 এর নিচে কিন্তু একটু মার্জিন আছে, তাই না? H1 এ, তাহলে H1 এ আমরা মার্জিন দিব। এরপরে P গুলোর মধ্যে খেয়াল করেন, P গুলোর মধ্যে লাইন গ্যাপ কিন্তু যথেষ্ট লাইন গ্যাপ আছে, প্রচুর পরিমাণে লাইন গ্যাপ আছে। গেট স্টার্টেড বাটনটা ডিজাইন করতে হবে। তাহলে আমরা তাড়াতাড়ি করে এগুলো করে ফেলি। তো প্রথমে যেটা করব আমরা সেটা হচ্ছে কি, কমন কিছু ডিজাইন চেঞ্জ করব এখান থেকে। যেমন ধরেন H1, প্রথমত H1 পুরো পেজে যত H1 থাকবে সবগুলোতে আমরা একটু মার্জিন এড করি। মার্জিন উপরে নিচে ধরেন 25 পিক্সেল করে মার্জিন এড করলাম, ডান পাশে 0 দরকার নাই, শুধুমাত্র উপরে নিচে হলেই হবে। দেখি এবার দেখেন একটা মার্জিন তৈরি হয়ে গেছে এখানে H1 এর নিচে। ওকে, গুড। এরপর আমরা ফন্ট সাইজটা একটু বাড়ায় দিই। H1 এর ফন্ট সাইজ 30 পিক্সেল এড করি। ওকে, 30 পিক্সেল অ্যাড করে দিলাম এটাতে। ইন্ট্রোর মধ্যে H1, হ্যাঁ 30 পিক্সেল হয়েছে। এরপরে পি গুলোতে আমরা এখানে চেঞ্জ করব। যেমন চেঞ্জটা হবে, পি গুলোতে আমরা ফন্ট সাইজ বাড়াই দিব। ফন্ট সাইজ 20 পিক্সেল অ্যাড করে দেখি কেমন হয়। ওকে, নো চেঞ্জেস আমার কাছে মনে হচ্ছে। আমরা এখান থেকে বাড়াই 20 পিক্সেল, ঠিক আছে। এরপরে একটা ছোট চেঞ্জ করতে হবে, সেটা হচ্ছে উইডথটা। কিন্তু এই উইডথটা আমরা এখানে চেঞ্জ করব না, এই পিতে চেঞ্জ করব না। কারণ হচ্ছে আমাদের পেজে আরো অনেক পি আছে, সেগুলোর উইডথ কিন্তু একরকম হবে না, তাই না? তো আমরা এটা চেঞ্জ করব সেকশনের মধ্যে এসে, সেকশন ইন্ট্রোতে। আপনারা চাইলে কিন্তু এগুলো কমেন্ট করে করে আলাদা করে করতে পারেন। ইন্ট্রো অর্থাৎ হচ্ছে এই তো ইন্ট্রোতে, এই ইন্ট্রোর মধ্যে যতগুলো পি আছে সেখানে কি চেঞ্জেস হবে, একটা নির্দিষ্ট উইডথ হবে।
উইথ ধরেন এখানে 400 পিক্সেল বা 480 পিক্সেল দিয়ে দিলাম। ম্যাক্স উইথ সর্বোচ্চ উইথের সঙ্গে এটা ইউজ করা যায়, ম্যাক্স উইথ মানে সর্বোচ্চ উইথ হবে এটা, এর সাথে কম হলে হোক সমস্যা নাই, কিন্তু সর্বোচ্চ হবে 480 পিক্সেল। দেখেন এখানে ম্যাক্স উইথটা ফিল করে ফেলছে। আচ্ছা একটু বাড়াই দিই, 520 দিই। ওকে, এখন অনেকটা সিমিলার হয়েছে। আর একটা বিষয় এখানে লাগবে, সেটা হচ্ছে লাইন হাইট। লাইনগুলোর মধ্যে যথেষ্ট পরিমাণে গ্যাপ আছে। আমাদের ডিজাইনে যদি দেখি প্রত্যেকটা লাইনের মধ্যে প্রচুর পরিমাণে গ্যাপ আছে। তো আমরা চাইলে এটা এখানে অ্যাড করে দিতে পারি। লাইন হাইট এখান থেকে ফন্ট সাইজ যেহেতু আমরা করছিলাম 20 পিক্সেল, এটাকে 25 পিক্সেল করে দেখি কেমন হয়। লাইন হাইট হচ্ছে এই লাইনটা, প্রত্যেকটা লাইনের হাইটটা কতটুকু হবে। হ্যাঁ, আমরা এখান থেকে বাড়ায় দিলে দেখবেন প্রত্যেকটা লাইনের মাঝখানে গ্যাপ তৈরি হবে। ওকে, এটা মেবি 30 পিক্সেলে গিয়ে পারফেক্ট হচ্ছে। তাহলে আমরা এখান থেকে 30 পিক্সেল অ্যাড করে দিই, 30 পিক্সেল। ওকে, এবার আমরা রিলোড করি। হ্যাঁ ঠিকঠাক আছে। এখন এখানে একটা ছোট্ট চেঞ্জেস লাগবে, এটা স্পেসটা বেশি মনে হচ্ছে এই জনের। 25 পিক্সেল না দিয়ে 20 পিক্সেল দিয়ে দিই, প্লাস এই বাটনটাকে ডিজাইন করি। ওকে, হয়ে গেল। এবার বাটনটার কি আইডি ছিল? বাটনে কোনো আইডি নাই। তো আইডি নাই, সমস্যা নাই, আমরা চাইলে এটাকে আইডি দিয়ে করতে পারি। আচ্ছা আইডি দিয়ে ফেলি, কারণ এখানে আরো এটা থাকতে পারে। বাটনটা কোথায়? এখানে এ ট্যাগের মধ্যে একটা আইডি ইউজ করব আমি। এখানে আইডির নাম দেব কি? ধরেন দিলাম গেট স্টার্টেড বাটন। গেট স্টার্টেড বাটন। ওকে, এবার এটার ডিজাইনটা এটার মতনই হবে, সেম, শুধুমাত্র ফিল কালারটা হবে হোয়াইট, এই পার্থক্য। অর্থাৎ এখানে যে ডিজাইনটা ছিল, এই তো নেভের মধ্যে ইউএল এর মধ্যে লাস্ট আইটেমটা, এখানে যে ডিজাইনটা ছিল এটাই আমরা কপি করে নিয়ে আসতে পারি এখানে চাইলে। নট দিস ওয়ান, এটা অর্থাৎ সব বাটন যেটা ছিল সেটা, এটাকে আমরা গেট স্টার্টেড এর মধ্যে বসাই দিই। কিভাবে দিব? আইডিটা সিলেক্ট করব, গেট স্টার্টেড বাটন, তাই না? গেট স্টার্টেড বাটন, হ্যাঁ বাটন, ঠিক আছে। এরপর আমরা এখানে পেস্ট করে দিই। আচ্ছা, পেস্ট করে দিলে একেবারে অ্যাকুরেট হবে না এখনই, কারণ হচ্ছে এটার মতো হয়েছে, কিন্তু ফিল কালারটা দেখেন এটা কি হবে, হোয়াইট হবে। তাহলে আমরা বসে বলাই মানে লিখে দিই এখানে ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট। হোয়াইট, ওকে, এবার কিন্তু হয়ে গেছে। কিন্তু দুইটা প্রবলেম হয়েছে। প্রথম প্রবলেম হলো এখানে নীল হবে না আন্ডারলাইন হবে না, এটা আমরা সবাই ঠিক করতে পারবো আমি আশা করি। টেক্সট ডেকোরেশন নান এবং কালার একটা ব্ল্যাক কালার দিব। কিন্তু আরো একটা প্রবলেম হলো, এটা এটা এ ট্যাগ আমরা জানি ইনলাইন হয়, এ ট্যাগ সবসময় কি হয়, ইনলাইন হয়। ইনলাইন হওয়াতে প্রবলেম হচ্ছে এর প্যাডিং উইথ খুব ভালো মতো কাজ করে না। এবং আর একটা ছোট্ট প্রবলেম হবে, সেটা হচ্ছে যে উপরে দেখেন মার্জিন দেয়নি পর্যাপ্ত, আমরা এই মার্জিনটাও অ্যাড করে ফেলি এখানে। তাহলে আমাদের কি করতে হবে? ডিসপ্লে ইনলাইন ব্লক করতে হবে। এখানে খেয়াল করে দেখেন, ইনলাইন ব্লক করলাম, একটু গ্যাপ তৈরি হলো এটার মাঝখানে, উপর থেকে নিচে। আমরা যদি আরো গ্যাপ চাই, আরো গ্যাপ তৈরি করে দেওয়া যাবে ম্যানুয়ালি। ওকে, সেটা এখন করার প্রয়োজন নাই, আমরা কালারটা চেঞ্জ করি শুধু। কালার আমাদের এখানে কি কালার ছিল ডিজাইনে? ব্ল্যাক, পিওর ব্ল্যাক 000, পিওর ব্ল্যাক হচ্ছে 000। এবং টেক্সট ডেকোরেশন, সরি, টেক্সট ট্রান্সফর্ম হবে আপার কেস, এটাও বড় হাতের অক্ষর হবে সবগুলা। এরপরে টেক্সট ডেকোরেশন নাম, অর্থাৎ আন্ডারলাইন থাকবে না, যেটা প্রত্যেকটা ইয়ের ক্ষেত্রে হয়, টেক্সট ডেকোরেশন নাম। তবে আপনারা চাইলে কিন্তু এখানে একটা কাজ করা যেত। হ্যাঁ, এই সবার উপরে কমন ডিজাইনের মধ্যে গিয়ে আমরা এতে গিয়ে সবগুলো এতে টেক্সট ডেকোরেশন নাম করে দিতে পারতাম, টেক্সট ডেকোরেশন নাম। তাহলে আমাদের প্রত্যেকটাতে ম্যানুয়ালি আর অ্যাড করতে হতো না, সবগুলা এই পেজ যতগুলো এ আছে সবগুলো অটোমেটিক্যালি নান হয়ে যেত। তখন ম্যানুয়ালি অন্যগুলোতে আমাদের গিয়ে আর বসাইতে হতো না, যে টেক্সট ডেকোরেশন নাম, টেক্সট ডেকোরেশন নাম এভাবে বসাইতে হবে না। তখন আমার এটা না হলেও চলবে, শুধু টেক্সট ট্রান্সফর্ম আপার কেসটা থাকবে এখানে। ওকে, তো এটা তো হয়ে গেল। আমরা একটু ম্যাচ করার চেষ্টা করি। ঠিক আছে, ফন্ট যদিও একেবারে ম্যাচ করে না, এই ফন্টটা, ফন্ট অ্যাকচুয়ালি খুব বেশি ভালো লাগতেছে না। ফন্ট আমরা পরবর্তী চেঞ্জ করে নিব, কোনো সমস্যা নেই। এরপরে যেটা লাগবে সেটা হচ্ছে এখানে ফন্টটা আর একটু ছোট হবে, এই যে লিংকের মধ্যে যেটা, এটা একটু ছোট আছে দেখেন এখানে, এবং একটু বোল্ড আছে। এই ফন্টগুলো একটু বোল্ড হবে, এই ফন্টগুলো প্লাস ইমেজগুলোকে তারপর ঠিক করব। আচ্ছা, করে ফেলি ওইটুকু। ফন্ট সাইজ 16 পিক্সেল, ফন্ট ওয়েট বোল্ড,
এগুলো কিন্তু মুখস্থ করার বিষয় না, হ্যাঁ, একটা একটা করে দেখতেছি আর বুঝতেছি যে এখানে এটা হবে না, এটা হবে। ফন্ট সাইজ এখানে 16 পিক্সেল দিলাম, তারপরে তো বড় লাগে আমার কাছে। ওকে, 14 পিক্সেল মেবি পারফেক্ট, 14 পিক্সেল। আর এখান থেকে প্যাডিংটা একটু বাড়াই দিই আমরা। প্যাডিং উপরে নিচে 8 পিক্সেল এবং 15 পিক্সেল দিই। ওকে, এখন তুলনামূলকভাবে বেশি ভালো লাগতেছে। এরপরে এই প্রত্যেকটা এলিমেন্টস এখান থেকে এগুলা একটা একটা করে বক্স ডিজাইন করব, তারপরে বসাবো, এবং ফাইনালি আমরা যেটা করব এই ছবিটাকে ঠিক করব। তো এই বক্সটা বসায় দিলে মানে লাস্টের পার্টটা আমরা আগে করি। এটার নাম কি? ফিচার্স, তাই না? তো ফিচার্সের ক্ষেত্রে ফ্লেক্স বক্স ইউজ করলে এটা মানে নিমিশেই হয়ে যাবে। তো ফার্স্টে আমরা ফিচারটা ঠিক করি। প্রত্যেকটা ফিচারের মধ্যে যে এলিমেন্টসগুলো আছে, আমরা যদি ডিজাইন দেখি এখানে, প্রথমে একটা ওয়ান্ডের মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড হবে এবং গোল হবে, ঠিক এই বাটনটার মতনই কিন্তু গোল হবে। তার নিচে কি গেট স্টার্টেড হোয়াইট হবে, তার নিচে এটা এরকম ফুল আসবে। ওকে, তাহলে শুরু করি আমরা। এটা কি মেইনের মধ্যে এতক্ষণ ছিলাম আমরা সেকশন, এটা ছিল ইন্ট্রো, তাই না? ইন্ট্রো সেকশন এবং ফাইনালি এখানে কি হবে, এটা ফিচার সেকশন নিয়ে কাজ করতেছি আমরা এখন, ইমেজ নিয়ে এখনো কাজ করি নাই। ফিচার্স সেকশন। ওকে, তো ফিচার সেকশনে কি করব তাহলে? প্রথমে আমরা ফিচার্স আইডিটা নেই আমরা, ফিচার্স FEATURES, ঠিক আছে। ফিচার্সের মধ্যে আমি যেটা বললাম ডিসপ্লেটা ফ্লেক্স করে দিব আমরা। দেখেন ডিসপ্লে ফ্লেক্স করলে নিমিশেই কি চেঞ্জ হয়ে চলে যায়। ফ্লেক্স করে দিলাম, এরপরে দেখা যাবে সব কিছু দেখেন একবারে চলে আসছে এক লাইনে। ফ্লেক্স বক্স এরকম অটোমেটিক্যালি ফিট করে ফেলে। এবং দেখেন এগুলোর উইথ নিয়ে আমার চিন্তা করা লাগতেছে না যে এটা কত পার্সেন্ট দিব, এটা কত পার্সেন্ট দিব, কোনো চিন্তা করা লাগবে না, অটোমেটিক্যালি হয়ে যাবে। এখন প্রত্যেকটা আইটেম নিয়ে আমরা জাস্ট কাস্টমাইজ করবো, যে প্রত্যেকটা আইটেম আমাদের ডিজাইনের মতো করতে হবে। তো প্রথম ফার্স্ট সেটা হচ্ছে যে ফিচার্স এটা এরকম থাক। প্রথমে আমাদের কি আছে 1 2 3 এগুলো ঠিক করি। এগুলোর কি নাম দেওয়া আছে? 1 2 3 কে নাম্বার দেওয়া আছে, তাই না? ক্লাস নাম্বার ফিচার্সের মধ্যে বা ফিচারের মধ্যে। FEATURE ফিচার কই থেকে আসলে খেয়াল করেন, দেখেন এই যে প্রত্যেকটা আইটেমকে আমরা ফিচার নাম দিছি। ফিচার্স না কিন্তু ফিচারের মধ্যে নাম্বার এটা দ্বারা আমরা ওই নাম্বারগুলোকে সিলেক্ট করব। তবে নাম্বারের এখানে কিন্তু আবার ডট দিতে হবে। হ্যাঁ, ডট হচ্ছে কিসের জন্য? ওকে, এটা হ্যাশ হবে না, এটা ডট হবে। ক্লাসের ক্ষেত্রে ডট দিতে হয়, আর আইডির ক্ষেত্রে দিতে হয় হ্যাশ। হ্যাঁ, মনে রাখবেন, ক্লাসের ক্ষেত্রে ডট আর আইডির ক্ষেত্রে হ্যাশ দিতে হয়। তো ফিচার নাম্বার দিলাম, শুধুমাত্র পার্থক্যটা কিন্তু ডট এবং হ্যাশে, আর কোনো পার্থক্য নেই এখানে মানে দেখতে। তো ওকে, হয়ে গেল। এখন আমরা যদি নাম্বারের ক্ষেত্রে চিন্তা করি, কি করব? এখানে প্যাডিং অ্যাড করতে হবে, তাই না? যেহেতু এটা গোল হবে, সুতরাং প্যাডিং সমান হবে, দুই দিকেই সমান, উপরে এবং ডান পাশে বাম পাশে সমান হবে। ধরেন এখানে প্যাডিং দিলাম আমি 10 পিক্সেল, 10 পিক্সেল। ওকে, প্যাডিংটা চলে আসছে এখানে, যদিও দৃষ্টিগোচর হচ্ছে না বেশি প্যাডিং। ওকে, এটা ডিসপ্লে মানে ব্লক আছে। হ্যাঁ, এই দেখেন পুরো জায়গা নিয়ে নিছে, যেহেতু ডিভের মধ্যে নিছি, ডিভ মানে কিন্তু পুরো জায়গাটুকু নিয়ে নিবে, এই যতটুকু মানে প্যারেন্ট যতটুকু তার মধ্যে। তো এটাকে ডিসপ্লে কি করতে হবে তাহলে? এই আপনারা কি শুনতেছেন? জি স্যার। ডিসপ্লেটাকে ইনলাইন ব্লক করতে হবে। আমি কি বেশি বলে ফেলতেছি আজকে একদিনে? না স্যার, ঠিক আছে। ভেরি গুড। ঠিক আছে। দেখেন ইনলাইন ব্লক করলাম তখন কিন্তু পুরো জায়গাটা নিল না, কিন্তু ইনলাইন ব্লক না করলে পুরো জায়গাটা নিয়ে নিত। হ্যাঁ, কারণ এই যে এটা যে ডিভ আছে, ডিভ যে আমরা জানি ডিভ মানে পুরোটা। ওকে, এরপর আমরা বর্ডার রেডিয়াস সেট করব। ঠিক সবগুলো কিন্তু একই রকম, একই জিনিস বারবার ইউজ করতেছি, জাস্ট সিচুয়েশন ভেদে আলাদা রকম। এটাকে যদি আমি 5 পিক্সেল দেই, 5 পিক্সেল অ্যাড করি, দেখেন রাউন্ড হওয়া শুরু করছে, একটা নির্দিষ্ট জায়গাতে গিয়ে রাউন্ড হয়ে যাবে। তো আমরা 50% দিয়ে দিলাম, এখানে রাউন্ড হয়ে গেছে, কিন্তু ডিমের মতো হয়েছে, একেবারে গোল হয় না, তাই না? ওকে, এটাও ঠিক করে ফেলা যাবে, সমস্যা নাই। আমাদের যদি এই যে এখান থেকে 20 পিক্সেল দিই তাহলে ঠিক হয়ে যাবে। ওকে, এবার দেখেন ঠিক হয়ে গেছে। ওভারঅল কমাই দিই 15 পিক্সেল, নিচে এখানে 10 পিক্সেল দিই। ওকে, দেখেন এগুলো এখন রাউন্ডেড হয়ে গেছে, তাই না?
এবার নিচের দিকে একটু মার্জিন হবে মেবি, আমাদের ডিজাইনটা দেখি। হ্যাঁ, নিচে একটু মার্জিন আছে। ওই লাইনটা যেটা আছে ওটা কিন্তু পরবর্তীতে আমরা গ্রাফিক্যালি অ্যাড করব, অথবা যদি সিএসএস এর সাহায্যে পসিবল হয় ওটাও করতে পারি। মার্জিন বটম, মার্জিন বটম 10 পিক্সেল, ওকে 15 পিক্সেল। উপরে নিচে গ্যাপ তৈরি হয়ে গেল, বাস হয়ে গেল। পুরোটা কপি করে আমরা করে বসাই দিই। ব্যাস, আমাদের 1 2 3 কমপ্লিট। এরপরে গেট স্টার্টেড, এটা কি হবে? বোল্ড হবে এবং হোয়াইট হবে, তাই না? এটা কি আছে? টাইটেল। তাহলে একই রকম ভাবে এটাও সিলেক্ট করি, এখানে যেরকম আছে। কেউ আমাকে বলেন তো সিলেক্ট করার জন্য, মানে টাইটেলটা সিলেক্ট করার জন্য কি লিখবো আমি এখানে? কে বলবে আমাকে এখান থেকে? মারিফুল ইসলাম বলেন। ফিচার নিয়ে তারপরে স্যার যেখানে নাম্বার আছে ওইখানে টাইটেলটা সিলেক্ট করতে হবে। একটু শর্টকাট হয়ে গেল, আমি লিখবো কি বলেন? স্যার ডট দিয়ে ফিচার, তারপর ডট দিয়ে টাইটেল। ওকে গ্রেট, হয়েছে। তাহলে এখন এটা কি করব? কালারটা আমি হোয়াইট করে দিব নাকি? জি স্যার। এইখান থেকে কালার হোয়াইট, কালার হোয়াইটের কোডটা কত? এফ 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 এফ, ট্রিপল এফ, 3টা অথবা 6টা। হ্যাঁ, 3টা দিলে অটোমেটিক্যালি রিপিট করে নেবে, 3টা অথবা 6টা। ওকে, এবং ফন্ট ওয়েট কি হবে? একটু বোল্ড হবে, তাই না? বোল্ড। আপনারা ফন্ট ওয়েট বোল্ড লিখতে পারেন, প্লাস বোল্ড না লিখে যদি 600 লিখেন তাও হবে, কিন্তু এটা ফন্ট ওয়েট প্রতি 100তে কাজ করে, অর্থাৎ 600 700 500 400 এরকম করে কাজ করে। ওকে, এটা হয়ে গেছে। এখানে কি মার্জিনের দরকার আছে আমাদের? হ্যাঁ, হোয়াইটের নিচেও দেখেন একটু মার্জিন আছে, তাহলে আমরা এখানে একটু মার্জিন অ্যাড করে দিই। টাইটেলে মার্জিন বটম 10 পিক্সেল মেবি, ইয়া 10 পিক্সেল। ওকে, আমাদের মোস্ট অফ দ্য ওয়ার্ক ডান। শুধু এই প্যারাগ্রাফের মধ্যে একটু চেঞ্জ করতে হবে, প্যারাগ্রাফের ফন্ট সাইজগুলো ছোট হবে, প্লাস প্যারাগ্রাফের লাইন হাইট, অর্থাৎ দুই লাইনের মধ্যে গ্যাপটা একটু বাড়াইতে হবে, তাইলে আমাদের এটা কাজ শেষ। মার্জিন বটম, ওয়েভ গুলো, হ্যাঁ যে ওয়েভ পর্যন্ত আছে পিকচারে, বুঝি নাই। যে পিকচারে ওয়েভ আছে, যে দাগ, ওই যে 1 2 3 এর মাঝখানে যে লাইনটা, ওইটা। লাইনটার কথা বলতেছেন? জি হ্যাঁ হ্যাঁ, ভালো কথা বলছেন। এই লাইনটা আমরা দুটো ভাবে করতে পারি। একটা হচ্ছে যে একটা লাইন আঁকায়ে, হ্যাঁ, একটা ইমেজ নিয়ে সেভাবে এখানে অ্যাড করে দিতে পারি। এটা আমরা করব, সমস্যা নেই, দেখি কিভাবে করা যায়। এটা সিএসএস এ মেবি পসিবল না, মেবি পসিবল না সম্ভবত। আমরা এসভিজি নিয়ে করতে পারবো। আচ্ছা দেখি এটা কি করা যায়, এটা পরে, এটা একটু অ্যাডভান্স টপিকে চলে যাবে যদি সিএসএস করা যায়। আর ইমেজ দিয়ে করলে তো সহজ হয়ে যাবে। তো এটা আপাতত থাক, আমরা এখন এদিকে দেখি। এরপরে পি গুলো, তাই না? পি গুলো কিন্তু একই রকম ভাবে আমরা সিলেক্ট করব, ফিচার স্পেস পি। এবার কিন্তু আর ডট দেওয়া লাগতেছে না, হ্যাঁ। কারণ কি বলেন তো, ডট কেন দিব না পি এর আগে? এটা ক্লাস না, এই কারণে। স্পেশাল ক্লাসের ভিতরে নাই, ওটা আপনারা অনেক ভালো বুঝেন। ওকে, এরপর আমরা এখানে ফন্ট সাইজটা অ্যাড করব। ফন্ট সাইজ এখানে ধরেন 14 পিক্সেল অ্যাড করলাম, দেখি কি হয়। প্লাস এখান থেকে আমরা লাইন হাইট একটু বাড়াই দিব, লাইন হাইট বাড়ায় 20 পিক্সেল করে দিই, দেখি আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পাই কিনা। ওয়েল, একটু বেশি ছোট হয়ে গেছে, তাই না? ওকে, ক্রপিং তেল মেবি ঠিক আছে, কিন্তু একটা ছোট প্রবলেম হলো যে এই মানে এটা বেশি বড় হয়ে গেছে। অর্থাৎ এটা এইটুকুর মধ্যে যদি সীমাবদ্ধ থাকতো বেশি ভালো লাগতো। তাহলে আমরা এখানে কি করে দিতে পারি? আমরা যেটা এটার ক্ষেত্রে করলাম, কি করলাম বলেন তো? এখানে এটা যদি আমি এটার মধ্যে সীমাবদ্ধ রাখবো প্যারাগ্রাফটা, তাহলে কি করব? এনি আইডিয়া, এনিওয়ান? জাস্টিফাই, হ্যাঁ, জাস্টিফাই আমরা এখানে ম্যাক্স উইথ দিয়ে দিব। ম্যাক্স উইথ, যেটা আমরা যে উপরের ক্ষেত্রে করলাম না, ম্যাক্স উইথ 80% দিয়ে দিই। দেখেন তাহলে কি হলো, এবার এই প্যারাগ্রাফটা 80% এর মধ্যে সীমাবদ্ধ থাকলো, 100% এর মধ্যে চলে গেল না। বুঝতে পারছেন? ওকে, তাহলে প্যারাগ্রাফ এই যে পিটা আমরা এখান থেকে কপি করে নিয়ে চলে যাব, কপি করে নিয়ে এখানে রিপ্লেস করে দিই, এখানে হয়ে গেল। তাহলে দেখেন আমাদের কিন্তু নিচের অংশটুকু কমপ্লিট। এখন একটা লাইন বাকি এখানে।
আচ্ছা লাইনটা পরে এখন আমরা এই যে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ যেটা অ্যাকচুয়ালি আমাদের ডিজাইনের পুরা ডিজাইনটাকে চেঞ্জ করে দিবে সেটা করতে হবে। সেটা কি? সেটা হলো এই ইমেজগুলোকে বসাইতে হবে এখানে, প্লাস ব্যাকগ্রাউন্ডে একটা ওয়েভ, এই ওয়েভি ইমেজ যেটা আছে এটা নিয়ে আসতে হবে। ওকে, তাহলে আমরা দেখি কিভাবে করা যায়। প্রথমত দেখেন আমার ইমেজটা উল্টা হয়ে গেছে, এই ইমেজটা থাকবে বাম পাশে, এই ইমেজটা থাকবে ডান পাশে। তাহলে এটা ঠিক করব কিভাবে? ফিচার সেকশন ডান, এটাকে উপরে তুলে দিই। ওকে, এইবার আমাদের এটা রাইট হয়েছে, কিন্তু এই পুরো সেকশনটাকে ডান পাশে নিয়ে আসতে হবে, তাই না? এটা কিন্তু আমরা একটু আগে শিখলাম, পুরোটাকে ডান পাশে নিয়ে আসবো কিভাবে? ফ্লট রাইট। হ্যাঁ, কিভাবে শিখবো? ফ্লোট রাইট। এটা আমাদের জন্মগত অভ্যাস, আমরা সবকিছু শিখি খালি যেটা মানে সমস্যা আছে সেটা শিখি, খালি ভালোটা শিখি না। আমরা ফ্লোট রাইট ফার্স্টে শিখছি, শেখার পরে তো বললাম যে এটা খারাপ, এটা ভালো না। আমরা এটা কি দিয়ে করব? ফ্লেক্স দিয়ে করব। ফ্লেক্সটা বেশি ভালো। হ্যাঁ, সবকিছু আমরা ফ্লোট, আমরা যতটা সম্ভব ফ্লোটটাকে অ্যাভয়েড করার চেষ্টা করব, ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে আমাদের কি করতে হবে? সরি, এই জিওস ইমেজ যেটা আছে এটাকে আমাকে ডিসপ্লে ফ্লেক্স করতে হবে, তাই না? ডিসপ্লে ফ্লেক্স করে ফেললাম। এরপর আমরা কি করব? জাস্টিফাই কন্টেন্ট ফ্লেক্স এন্ড, তাহলে শেষের দিকে চলে যাবে। খেয়াল করছেন ডান দিকে চলে আসছে একদম। এরপর অ্যালাইন আইটেমস, অ্যালাইন আইটেমস মানে উপরে নিচে অ্যালাইন। এই উপরে নিচে অ্যালাইনটাকে আমরা কি করব? উপরে নিচে অ্যালাইনটাকে আমরা করব ফ্লেক্স এন্ডে, অর্থাৎ শেষের দিকে গিয়ে অ্যালাইন হবে। ওকে, শেষের দিকে গিয়ে অ্যালাইন হইছে, কিন্তু একেবারে পারফেক্ট এখনো হয়নি। নো প্রবলেম, এটা এখানে থাক, জাস্ট আমরা এইটুকু করটুকু কপি করে ফেলি যাতে এটা লাস্টে যায়। এরপর আমরা ইমেজের সাইজটা বৃদ্ধি করব, প্রত্যেকটা একটু বড়, মানে একটা আরেকটার চাইতে বড় হবে এবং দুটেই বর্তমান অবস্থার চাইতে অবশ্যই বড় হবে। ওকে, তাহলে এখন আমরা কিসের মধ্যে আছি? আমরা আছি এখানে, এটার নাম কি? ইমেজেস, জুইস ইমেজেস, এটা অ্যাড করে দিলাম। আমাদের ডিজাইন এটা চলে আসলো। এরপর একটা ছোট্ট কাজ বাকি আছে এখান থেকে, সেটা হলো এখানে একটা আইডি দিব অথবা ক্লাস দিব আমরা। হ্যাঁ, ক্লাসটা দেওয়া বেশি ভালো। ক্লাস অ্যাড করতেছি। প্রথম ইমেজটার ক্ষেত্রে আমরা বলি এটা কি ইমেজ ছিল? গ্রিন যেটা, তাই না? তাহলে গ্রিন জুইস। এরপরে যেটা সেটা কি? পিঙ্ক জুইস। ওকে, যে ইউআইসি, হ্যাঁ ঠিক আছে। এতে করে এই দুটো সিলেক্ট করতে পারবো আমরা, ইমেজের সাইজগুলো চেঞ্জ করতে পারবো। তো ফার্স্টে আমি দুটোর সাইজ একটু চেঞ্জ করি। আচ্ছা, দুটো আলাদা আলাদা না করে একসাথে করে ফেলি। ওকে, তো প্রথমে যেটা আছে গ্রিন, এটাকে আমরা দেখি ডট গ্রিন জে ইউআইসিই, জেস, এটা সিলেক্ট করলাম। আবার একই সাথে আরেকটাও লাগবে আমার, তাই না? এটার নাম কি? পিঙ্ক, পিঙ্ক। ওকে, এবার এটার উইডথটা আমরা বাড়াই দিই। উইথ ধরেন এখানে দিলাম আমি কত দিছিলাম সাইজ? আচ্ছা 300 দিয়ে দেখি কি হয়। 300 পিক্সেল, প্রথমটা বড় হয়ে গেছে, তাই না? আমাদের ডিজাইন অনুযায়ী বেশি বড় হয়ে গেছে মেবি। তাহলে কত করব? 200 করে দিই, আর এটা করে দিই 300, উইথ 300 পিক্সেল, আর এটা 200 পিক্সেল। এবার দেখি আমাদের কি অবস্থা। ইয়া, হইছে, তবে না ঠিক আছে, তাই না? একটু বেশি বড়ই লাগতেছে। 300 এর বদলে আমরা এখানে 250 করে দিই, দেখি কেমন লাগে। কি জ্বালা, লাল জুসটা একটু আগায় আছে। বুঝি নাই কি বললেন? এইখানে তো আমাদের জুস দুইটা পাশাপাশি হয়ে গেছে, আর ওইখানে একটা উপরে একটা একটু নিচে। হ্যাঁ, ওটা একটু পরে করবো আমরা। এটাতে জাস্ট আমরা একটু ডান পাশে মার্জিন দিয়ে একটু সরাই দিব, এটা নিচে নিচে নামাই দিব। এটা খুবই খুবই সহজ। দেখেন একটু মার্জিন যদি দিই আমরা, কি হয় বলেন তো? মার্জিন দিলে কোনো কিছু কি হয়? ধরেন এখানে 50 পিক্সেল মার্জিন দিলাম আমি, কি হয় বলেন তো? দেখেন এটা কিন্তু সব দিকে 50 পিক্সেল অ্যাপ্লাই করে, তাই না?
মার্জিন নিয়ে নেয়, জায়গা নিয়ে নেয়। উপরে 50 পিক্সেল মার্জিন দিলাম, ডান পাশে আমি মার্জিন দিলাম 50 পিক্সেল, হ্যাঁ, কিন্তু নিচে আমি মার্জিন দিলাম না, লেফটেও মার্জিন দিলাম না। দেখেন একটু সরে আসছে না? হ্যাঁ কিন্তু প্রবলেমটা হয়েছে যে আমাদের উপর থেকে নিচে আসতে হবে, তাই না? নিচ থেকে উপর যেতে হবে বড় পিকচারটা। এটাকে যদি নিচে নিয়ে আসি তাও তো হবে, একই তো কথা, হ্যাঁ তাই না? নিচে জায়গা কম, তো নিচে জায়গা কম। দেখেন আমি কিন্তু এভাবে করে ফেলতে পারবো খুব সহজে। কি করলাম খেয়াল করেন, নেগেটিভ মার্জিন অ্যাড করলাম, অর্থাৎ নেগেটিভ নিচ দিকে চলে গেল। বুঝতে পেরেছেন? জি। ওকে, একই রকম ভাবে আমরা ডান পাশে একটু মার্জিন দিয়ে দিই, ব্যাস হয়ে গেল। নিচে চলে আসে না এবার? ঠিক হয়ে গেছে। এখন আমাদের নিচে যে কার্ভ লাইনটা আছে ওইটা অ্যাড করবো আমরা ব্যাকগ্রাউন্ডে, হ্যাঁ, তাহলে আমাদের ডিজাইনটা একটা শেপ চলে আসবে যেটা দেখতে সুন্দর লাগবে। ওকে, রিলোড করে দেখি, হ্যাঁ সবকিছু ঠিকঠাক আছে এখন পর্যন্ত। এখন শুধু এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা লাগবে আমার, কিন্তু ব্যাকগ্রাউন্ড ইমেজটা দিতে গিয়ে একটু প্রবলেম হবে। প্রবলেম হলো এই ব্যাকগ্রাউন্ড ইমেজের জন্য বডি হেডার, আগে ফার্স্ট আমরা ইমেজটা নিয়ে আসি। তো ইমেজের ব্যাপারে এই ইমেজটা কিন্তু আসলে না আঁকাইলে পাওয়া কঠিন, হ্যাঁ করা যাবে ওয়েভ ইমেজ সিএসএস দিয়ে করা যায়, আপনি অনলাইনে অনেক জেনারেটর পাবেন যেখান থেকে সিএসএস করা যেতে পারে। কিন্তু যেহেতু আমরা এখন বিগিনার লেভেলে আছি, আমরা অ্যাডভান্স টপিকে কভার করতেছি না, আমরা অনেক কিছু যেগুলো হয়তো আরো সহজে করে ফেলতে পারতাম এই বিষয়গুলো, সেগুলো ওইদিকে না গিয়ে আমরা যেগুলো একেবারে সহজ সেগুলো দিয়ে করতেছি। হ্যাঁ, আপনারা যখন আরো বেশি কোডিং শিখবেন তখন দেখবেন যে এখানে হয়তো এত কোড লিখতেই হচ্ছে না, আর 140 লাইন লিখছি, এখানে 140 লাইন লাগবেই না, আরো কম দিয়ে আমরা করে ফেলতে পারবো অ্যাচিভ এটা। তো সে কারণে ওইদিকে না যাই আমরা সরাসরি একটা ইমেজ নিব এখানে। ওই ইমেজটা কিন্তু নেওয়া আঁকানো খুব কঠিন, মানে খুব সহজ। হ্যাঁ, কিভাবে নিতে হয় দেখেন, আমি এখানে সকালের ব্যাচের জন্য আঁকায় রাখছিলাম অলরেডি, তারপর আপনাদের জন্য হয়তো আরেকবার যদি দেখতে চান দেখাই দিচ্ছি আমি। জাস্ট ইলাস্ট্রেটর বা যে কোনো টুল থেকে এরকম কিছু কার্ভ আঁকায় নিবেন, মানে নিজের ইচ্ছা মতো, একটু গোলগাল হলেই হলো। যেহেতু আমরা 100% কপি করতেছি না, আর যদি 100% কপি করতে চাই তাহলে যেটা করতে হবে ওটা নিয়ে আসতে হবে, ওটা নিয়ে আসার পরে এখানে এভাবে আঁকাই নেওয়া লাগবে, ওটা এখানে রেখে। হ্যাঁ, এটাও কিন্তু সম্ভব। জাস্ট প্লেসে গিয়ে, আপনারা হয়তো ইলাস্ট্রেটরের ব্যবহার অনেকে জানেন না, তাই না? হ্যালো স্যার। না স্যার। ইলাস্ট্রেটরের ব্যবহার অনেকে জানেন না, তাই না? না স্যার। ওকে, তাহলে কষ্ট করে জানার প্রয়োজন নাই এখন আর। এখান পর্যন্ত জাস্ট আমি এটাকে আঁকাই আপনার কাছে পৌঁছায় দিচ্ছি। এটা সিম্পল খুবই, এখান থেকে এই পর্যন্ত টেনে বানাবো। এখন আমি এটা আঁকাই নিব এখান থেকে, যে লাইনটা আছে এটা জানলে আরো ভালো লাগতো, মানে ব্যাপারটা সহজ মনে হইতো আরো। এটা খুবই সহজ ইলাস্ট্রেটর। আমি এটা জাস্ট আঁকায় নিচ্ছি, এটা কিন্তু আপনার টপিকের মধ্যে অন্তর্ভুক্ত না, একদম সেম করার চেষ্টা করতেছি আমি যা আছে এখানে। আপনাদের এখানে এই কোর্সটা করানোর আগে আমি এর আগের বছরে একটা কোর্স করাইছিলাম গ্রাফিক ডিজাইনের উপরে 9 মাসের। এটা করাইতে গিয়ে অনেক কিছু শিখতে হয়েছে আমাকে গ্রাফিক ডিজাইনের। আমি একটা গ্রাফিক্স ডিজাইনের কোর্স করেছিলাম, কিন্তু ওই পর্যন্তই শেষ, আর কিছু করিনি, মনে নাই কিছু। কোথায় ট্রেনিং করেছিলেন, কিসের? যশোর যুব উন্নয়নে। ওকে, তাইলে তো হলো না। একটা ট্রেনিং নিলেন, সেটাকে যদি বাস্তবায়ন করতে না পারেন তাইলে তো হলো না। আর এখান থেকে কি করবেন তাইলে? ওয়েব ডেভেলপমেন্ট আমি বেশি আগ্রহ, এই জন্য।
আচ্ছা, ওয়েব ডিজাইনের চাইতে ওয়েব ডেভেলপমেন্টটা এই দিক দিয়ে সোজা যে এখানে কোনো ক্রিয়েটিভিটি নাই, এছাড়া অন্য কোনো দিক মনে হয় না যে আছে। আচ্ছা, এটা জাস্ট ওইদিকে থাক, এইটা আমরা এখান থেকে এখন নিয়ে চলে যাই। তো এই তো হয়ে গেছে, এটা জাস্ট এই ইমেজটা আমরা নিয়ে নিব, এটা রাখতেছি না। তাহলে ফাইল এক্সপোর্ট অ্যাজ, এখান থেকে পিএনজি করা যায়, পিএনজিতে চাইলে আপনারা এক্সপোর্ট করে নিতে পারেন। আমি পিএনজিতেই করি, সরি এসভিজিতে করলাম মেবি, হ্যাঁ পিএনজিতেও করে নেই একটা, যেটা ইচ্ছা সেটা আমি ইউজ করবো এখান থেকে, পিএনজি অথবা এসভিজি। এসভিজিটাতে অনেক বেশি ভালো রেজুলেশন থাকে, কারণ এটা ভেক্টর ফাইল তো। পিএনজিটা একটু ভারী হয় অনেক সময়। ওকে, এখানে গিয়ে যদি আমরা দেখি পিএনজি হচ্ছে 34 কিলোবাইট, এসভিজি হচ্ছে 507 বাইট। ওকে, এটা কোনটা? এটা পরেরটা মেবি, তাই না? এটা যেটা করলাম এখন। ওকে, পিএনজি অথবা এসভিজি কোন একটা ইউজ করতে পারবো আমরা। তাহলে ফার্স্টে আমরা ব্যাকগ্রাউন্ড সেট করে দেখি কি হয়। এই ব্যাকগ্রাউন্ডটা সেট করে আমরা একটা ব্রেক নিব, হ্যাঁ নামাজের ব্রেক নিব, তারপরে ব্রেক থেকে ফিরে এসে আপনারা এটা নিয়ে কাজ শুরু করবেন, কারো কোনো কোশ্চেন থাকলে সেগুলো আনসার করব। ওকে, বা এখানে যারা কোনো টিউন করার প্রয়োজন পড়ে আমরা টিউন করব। তো ফার্স্টে যেটা আমি করব সেটা হচ্ছে এই ইমেজেসে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করি আমরা এখানে। দেখি কি হয়। এখানে কিন্তু আসলে হবে না আমি জানি। ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউআরএল, ফাইলটার নাম কি, অ্যাসেটস এর মধ্যে bg.png, পিএনজিটা নিলাম। ওকে, এটা নিছি, নেয়ার পরে দেখেন শুধু এই যে এইটুকু দেখা যাচ্ছে, হ্যাঁ পুরোটা দেখা যাচ্ছে না। তো এটা সমস্যা নাই, ব্যাকগ্রাউন্ড ইমেজে বেশ কিছু সুন্দর সুন্দর প্রপার্টি আছে যে ইউজ করে ঠিক করা যায়। তো এখান থেকে আমি ঠিক দেখাই আপনাকে কি কি প্রপার্টি আছে। সবচেয়ে প্রয়োজনীয় যে প্রপার্টিগুলো, সেটার একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাইজ। ব্যাকগ্রাউন্ড সাইজ মানে কত সাইজ হবে ব্যাকগ্রাউন্ড। এখানে দেখেন কভার নামে একটা অপশন আছে, এটা কভার দিলে পুরো জায়গাটুকু কভার করে ফেলবে। কন্টেইন দিলে ফাইলের যতটুকু সাইজ ততটুকু থাকবে। এছাড়াও 100% করা যায়, মানে হলো 100% জায়গা কভার করে ফেলবে সে সব দিকে, বা বাড়ায় দেওয়া যায়। তো এটাকে কভার থাকবে আপাতত আমাদের এই প্রজেক্টের জন্য, কভার। আচ্ছা, হয়ে গেছে, কিন্তু প্রবলেম হইলো আমাদের এইখানেও ব্যাকগ্রাউন্ড লাগবে, প্লাস নিচেও ব্যাকগ্রাউন্ড লাগবে, তাই না? এটা কিভাবে করব? আচ্ছা, তো আমরা যদি এখানে অ্যাড না করে মেইনে অ্যাড করতাম, তাহলে মনে হয় ওটাকে পুরোটা মিলাই দেওয়া যেত। কারণ আমরা জানি প্রত্যেকটা সেকশন আমরা একটা লিমিট করে ফেলছি এই উইথের মধ্যে, এই কারণে এটা মেইনলি প্রবলেমটা ক্রিয়েট হয়েছে। অথবা আরো একটা কাজ করা যেত, সেটা হচ্ছে এখানে এর বাইরে কোনো একটা র্যাপার তৈরি করা যেত, তার একটা ডিভ, যে ডিভটা পুরাটা জুড়ে থাকবে, ওইখানে গিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড দিতে পারতাম, তবুও হইতো। দুইটা একই কথা। তো আমরা মেইনে গিয়ে করে দেখি কি প্রবলেম হয় আমাদের। জাস্ট এই দুটো কপি করলাম, কপি করে মেইনে গিয়ে বসাই দেখি। ওকে, হইছে, কিন্তু প্রবলেম একটা হইছে, সেটা হচ্ছে যে একেবারে উপরে চলে গেছে, তাই না? বেশি উপরে চলে গেছে। তো এটাকে ঠিক করা যাবে আমাদের, এখান থেকে কোনো প্রবলেম নাই। আমরা যদি 100% নেই, 100% নেই, এখান থেকে 50% নেই, তাইলে হয়ে যাবে। হইছে, কিন্তু একটা প্রবলেম হয়েছে, এখানে রিপিট হয়ে গেছে, তাই না? কোনো একটা ব্যাকগ্রাউন্ড যদি ছোট হয় তাহলে এটা অটোমেটিক্যালি রিপিট হয়। এটা বন্ধ করার উপায় হচ্ছে আরো একটা প্রপার্টি অ্যাড করা, ব্যাকগ্রাউন্ড রিপিট। মনে রাখবেন ব্যাকগ্রাউন্ডের কয়েকটা প্রপার্টি আছে, তো এখান থেকে আমরা নো রিপিট করে দিব। এখানে কিন্তু অনেকগুলো প্রপার্টি আছে, যেমন রিপিট এক্স, ডান দিকে রিপিট হবে, রিপিট ওয়াই উপরে নিচে রিপিট হবে, আর রিপিট করলে সব দিকে রিপিট হবে। তো এখানে আমরা নো রিপিট করে দিব, হয়ে গেল নো রিপিট, এতে করে এক জায়গায় থাকলো। কিন্তু এবার আরো একটা প্রবলেম তৈরি হয়েছে, ব্যাকগ্রাউন্ড হয়েছে উপরে, কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড লাগবে কোথায়? নিচে। আচ্ছা, এটা সমাধান হলো, এখানে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড পজিশন। ব্যাকগ্রাউন্ড পজিশন বটম করে দিতে পারি। এক্ষেত্রে কি হলো, দেখেন নিচে চলে আসলো, বুঝতে পেরেছেন? জি স্যার। নিচে চলে আসলো, এতে করে সমস্যার সমাধান হয়ে যাবে। একটু বেশি নিচে চলে আসছে, আমরা এক্ষেত্রে হাইটটা বাড়াই দিতে পারি একটু। অপস, এটা না, এটা 100% থাকবে, এটা একটু বাড়াই দিই 80%, না 80 না 60%, ইয়া 60% দিলে
দেখেন পুরাটা জুড়ে আছে এখন, ঠিক আছে না? এবার আমরা যদি কম্পেয়ার করি, আচ্ছা আমরা কি ভুল ফাইল নিছি? না ঠিকই নিছি, কিন্তু একেবারে স্মুথ হয় না এই কর্নার গুলো, তাই না? হুম। আচ্ছা এই কর্নার গুলো স্মুথ করে ফেলবো, ইলাস্ট্রেটরে গিয়ে আর একবার একটু টিউন করা লাগবে, তাহলে স্মুথ হয়ে যাবে। তারপরও অনেকখানি কিন্তু হয়ে গেছে, প্লাস একটু বেশি বড় লাগতেছে, ওকে নো প্রবলেম, সেটাও ঠিক করা যাবে। তাহলে হয়ে গেল, কিন্তু নিচে একটু প্রবলেম আছে, সেটা হচ্ছে নিচে ফাঁকা জায়গা তৈরি হয়েছে, এটাকে জাস্ট এই কালার দিয়ে ফিল করতে হবে। কালার দিয়ে কিভাবে ফিল করব? আগে আমাদের ডিজাইনটা একটু ঠিক করি, মেইনে গিয়ে বসাই দেই, ওকে রিলোড, ইয়া ঠিকঠাক। আচ্ছা এটা ঠিক করতেছি আমি ব্রেকের মধ্যে। আর নিচে যে কালারটা, এটা নিচে কি আছে আসলে? নিচে কিছু নেই, তারপর এরকম, তাই না? তাহলে তো সমস্যা। আচ্ছা নিচে আমাদের কোনো কিছু অ্যাড করে ফেলতে হবে, অ্যাড করে তারপর এখানে ব্যাকগ্রাউন্ডটা আমরা চেঞ্জ করে দিব, তাইলে হবে। নিচে যেহেতু আমাদের ডিজাইনে এখন কিছু নাই, এই কারণে এটা এরকমই রেখে দিচ্ছি। অথবা আরেকটা কাজ করতে পারতাম আমরা এখানে, সেটা হলো এই ইমেজটাকে আরেকটু বড় করে ফেলতে পারতাম। এই ইমেজটাকে আরেকটু বড় করে ফেলতে পারতাম, তাহলে নিচের ওই জায়গাটাও কভার করে ফেলতো, এটাও সম্ভব। আচ্ছা আমি তৈরি করে এটা একটু ঠিক করে ফেলি, তো দেখতে খারাপ লাগতেছে, রাউন্ডেড করে ফেলি এগুলা। আর কোথাও শার্প কর্নার মনে হচ্ছে না, ওকে। ঠিক আছে, একটু বড় করলাম, হ্যাঁ এরপরে নিচের দিকে একটু বাড়াই দিই, ফাইল এক্সপোর্ট or save, file export as, এটা আমাদের assets এর মধ্যে, তাই না? svg রিপ্লেস করে দিলাম। এবার দেখি কি হলো আমাদের ডিজাইনে, রিলোড, ও পিএনজি নিছিলাম, ধুর, ফাইল এক্সপোর্ট as png, এবার আমরা এখানে দেখি, হ্যাঁ আমাদের কর্নারগুলো যথেষ্ট স্মুথ হয়েছে এখন। এটা হয়ে গেল। তাহলে একটা ছোট ব্রেক নেই, আজান দিয়ে দিছে, যারা নামাজ পড়বেন নামাজ পড়ে নিন, 15 মিনিটের একটা ব্রেক নিয়ে আমরা আবার শুরু করব, কেমন? তখন আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে, প্লাস আপনারা নিজেরা একটু কাজ করবেন, আমরা বেশিরভাগ চেষ্টা করব কোশ্চেনগুলো সমাধান করতে, যেহেতু আজকে সময় হবে না পুরোটা করার জন্য, এটা আপনাদের বাসার কাজ থাকবে, ঠিক আছে? আমরা একটা ব্রেক নিই 15 মিনিট, আমরা ঠিক ব্যাক করব 5:20-এ। সবাই কি শুনতে পাচ্ছেন? জি স্যার। ওকে থ্যাংক ইউ। বলতেছি যে ব্রেক টাইমে কি লেফট নেওয়া যাবে? কি নেওয়া যাবে?